Okay, hello everyone. Assalamu alaikum, sir. Walaikum assalam. আচ্ছা, কোনো সিটি নেই না? জি না স্যার। তাহলে তো ঈদের দিন আপনাদের। স্যার ঈদের দিন হয় না, ছুটি দিলে হবে, ছুটি দিয়ে দেন আজকে। আজকের পর 4টা লেকচার বাকি, তারপরে ছুটি। ওকে, মুর্তজা আছেন? তাইবা, মুনতাসির আলম, Present, sir. তালহা, শশী, প্রেজেন্ট স্যার। বাইরুল, প্রেজেন্ট স্যার। আফ্রিদুর, প্রেজেন্ট স্যার। রাকিব, ইয়াসির, মুহাইমিনুল, Present, sir. মাহমুদ, সৃষ্টি, প্রেজেন্ট স্যার। ফারিহা, ইয়েস স্যার। তানজিম, তানজিম, Present, sir. মাহমুদুল হাসান, প্রেজেন্ট স্যার। কুন্ডু। Sir, present, sir. প্রেজেন্ট স্যার। কয়জন প্রেজেন্ট বলে? নিলয় তো একজনই, জি স্যার। আরেকজন কে বললো প্রেজেন্ট? মাইনুল করিম, শামীম বিন নূর, লিখন, Present, sir. সুলতানা, ইয়েস স্যার। ফাতিহা, প্রেজেন্ট স্যার। রাফি, Present, sir. অড্রি, আরনিশা, দীপ্ত, Present, sir. মালিহা, প্রেজেন্ট স্যার। মারুফ হাসান, Yes, sir. রিফাত, মবিন, শুভ, Present, sir. রাকিবুল ইসলাম, নিয়াজ, Yes, sir. আরিফুল ইসলাম, Yes, sir. ইন্দ্রাণী, প্রেজেন্ট স্যার। নুহা, প্রেজেন্ট স্যার। সাদিয়া রহমান, ইয়েস স্যার। লিও দাস, এনাম, Present, sir. সামির, Yes, sir. সাগর, Yes, sir. তাসনিমুল, Yes, sir. মুহাইমানুল, নিলয়া, তাহমিনা, প্রেজেন্ট স্যার। জোবায়ের, Yes, sir. স্বপ্নীল, Yes, sir. শাকিল, মিজানুর, Yes, sir. প্রজ্ঞা, সাফায়েত, রাজশেখর। কেউ বাকি আছে? Sir, Nazmul Hasan. কি হাসান বললেন? Sir, Nazmul Hasan. নাজমুল হাসান। আর কেউ? স্যার আব্দুল মুবিন। আর কেউ?
আচ্ছা, আজকের লেকচার যা পড়াবেন ওইটার উপর পরীক্ষা স্যার। হুম, কখন পরীক্ষা নেবেন স্যার? মনে করেন সাডেন নিলাম, আহ, তাহলে তো ক্লাস করতে হবে। স্যার সত্যই সাডেন নেবেন? কেন হলে ঘুমাবেন? ঘুমাতে পারি ভালো লাগে না। চারটা তো নিয়ে ফেলছি, যাদের বেস্ট 3টা হওয়ার তাদের হয়েও গেছে, ওরা পরীক্ষা না দিলেও চলে নাকি? আমার কিছু জন কমবে লাস্টেরটাতে। আচ্ছা, এই টপিকের উপর সিটি নিতেও পারি, অথবা এর পরের টপিকের উপর নিতে পারি। আমাদের এই টপিকের পর আরেকটা টপিক বাকি থাকবে, 2টা টপিক বাকি থাকবে, দেখা যাক কোনটার উপর নেই। আচ্ছা, সো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ডাটাবেস ট্রানজ্যাকশন দেখব। ডাটাবেস ট্রানজ্যাকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে আপনার রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা মেজর প্রপার্টি, এবং এই প্রপার্টিটার কারণে অনেক সময় দেখা যায় আমরা নন রিলেশনাল ডাটাবেস ইউজ না করে রিলেশনাল ডাটাবেস ইউজ করতে হয় শুধুমাত্র এই ট্রানজ্যাকশনটার জন্য। ট্রানজ্যাকশনটা আপনাকে কি করে, একটা এক্সট্রা সিকিউরিটি প্রোভাইড করে, যেটা অন্যান্য ডাটাবেস দিতে পারে না। তাহলে এখন ডাটাবেস ট্রানজ্যাকশন বলতে কি বুঝি? ডাটাবেস ট্রানজ্যাকশন বলতে বুঝি আমরা কালেকশন অফ অপারেশনস, অনেকগুলো অপারেশনের একটা কালেকশন, কালেকশন অফ অপারেশনস, অনেকগুলো অপারেশনের কালেকশন দ্যাট seems like a single unit of operation, মানে ভার্চুয়ালি আর কি। ভার্চুয়ালি বলে রাখি, তার মানে আপনার অনেকগুলা ডাটাবেস অপারেশন, যেটাকে আসলে বাইরে থেকে দেখতে মনে হবে একটা সিঙ্গেল অথবা অথবা একটা এককভাবে একটা কাজ করতেছেন। মনে করেন আপনাকে বলছি টাকা ট্রান্সফার করতে হয়, তাহলে বললাম টাকা ট্রান্সফার করো, বাইরে থেকে বলছি একটা কাজ করতে, টাকা ট্রান্সফার করতে। ইন্টারনালি কমান্ড কয়টা হবে? খালি টাকা ট্রান্সফার বললে হবে না, ইন্টারনালি অনেকগুলো অপারেশন হবে একসাথে? অনেকগুলি অপারেশন হবে। অনেকগুলো অপারেশন হবে। এই জন্য আর কি কালেকশন অফ অপারেশনস, যেটা কি ভার্চুয়ালি আমার বাহির থেকে বাহ্যিকভাবে দেখতে মনে হবে যে সিঙ্গেল ইউনিট অফ অপারেশন, ওরকম আর কি। তো এখানে সংজ্ঞাটা সুন্দর করে বলে দেওয়া আছে, এই কালেকশন অফ সেভারাল অপারেশনস অন দ্য ডাটাবেস অ্যাপিয়ার্স টু বি এ সিঙ্গেল ইউনিট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য ডাটাবেস ইউজার। ডাটাবেস ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে মনে হবে একটা একক কাজ, সিঙ্গেল ইউনিট কাজ, কিন্তু আসলে এটা একক না, অনেকগুলা কাজ। তাহলে কালেকশন অফ অপারেশনস দ্যাট ফর্ম এ সিঙ্গেল লজিক্যাল ইউনিট অফ ওয়ার্ক আর কল ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশনের সংজ্ঞাটা ক্লিয়ার? অনেকগুলো অপারেশন যেটা কি করে আমরা আমাদের কাছে একটা সিঙ্গেল লজিক্যাল ইউনিট হিসাবে আমরা ইউজ করব, সেটাকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন। এতটুকু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই ট্রানজ্যাকশনগুলা, অর্থাৎ এই ডাটাবেস যে ট্রানজ্যাকশনটা হবে আমাদের রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যে কোনো ডাটাবেসের ট্রানজ্যাকশনকে 4টা প্রপার্টি মেনটেন করতে হয়, 4 প্রপার্টিস। 4টা প্রপার্টি মেনটেন করলে আমরা যে কোনো ট্রানজ্যাকশনটাকে আমরা কনসিস্টেন্ট বা সেফ হিসাবে আমরা ধরে নিতে পারি। এই 4টা প্রপার্টিস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করবে, বা এটা একটা মানে মেজর কোশ্চেন আর কি, অলওয়েজ জিজ্ঞাসা করে। তাহলে যে কোনো ডাটাবেস ট্রানজ্যাকশনের 4টা প্রপার্টিস আছে, এই 4টা প্রপার্টিসকে আমরা শর্টকাটে বলি অ্যাসিড প্রপার্টিস। শর্টকাট অ্যাসিড প্রপার্টিস। অ্যাসিডের এ যেটা, এটা দ্বারা বোঝাচ্ছে অ্যাটমিসিটি, এগুলো সব পড়ায় ফেলছে আপনাদেরকে। তারপরে সি যেটা, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আই যেটা, সেটাকে বলা হচ্ছে আইসোলেশন। আর ডি যেটা, সেটাকে বলা হচ্ছে ডিউরাবিলিটি। এই 4টা প্রপার্টি মেনটেন করতে হয় ট্রানজ্যাকশনকে। অ্যাসিড প্রপার্টি অলওয়েজ মেনটেন করতে হবে, 4টা যে কোনো একটা ভায়োলেট করা যাবে না। সো ডাটাবেস ট্রানজ্যাকশন অ্যাসিড প্রপার্টিজ গুলাকে মেনটেন করতে হবে। তাহলে অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন আছে, ডিউরেবিলিটি। তো আপনারা অলরেডি এগুলো নিয়ে অলরেডি একবার আলোচনা করে ফেলছিলাম, মনে আছে? অ্যাসিড কি বলছিলাম, অ্যাটমিসিটি কি বলছিলাম প্রথমটা? হুম, আপনাদের সিটিতেও তো মনে হয় দিছিলাম, কারো মনে নাই?
অ্যাটমিসিটি ভাগ করা যায় না এরকম কিছু। হ্যাঁ। মানে সিস্টেম যদি শেষ হওয়ার আগে মাঝখানে ক্রাশ করে যায় তখন আর কি অ্যাটমিসিটি হয় actually। ক্রাশ করে যায়। স্যার সিস্টেমটা যদি ক্রাশ করে যায় মাঝখানে মানে কোনো কাজ শেষ হওয়ার আগেই। আচ্ছা, ক্রাশ না ক্র্যাশ? ক্র্যাশ। ওকে, আচ্ছা যেটা বলতেছিলাম, হ্যাঁ ঠিক বলছেন। অ্যাটমিসিটি মানে হচ্ছে আমাদের ট্রানজাকশন তো অনেকগুলো অপারেশন একসাথে থাকবে, কালেকশন অফ অপারেশনস। যে অপারেশনগুলো একসাথে হইতে হবে ওই অপারেশনগুলা আইদার হইলে মানে আইদার অল অর কি নান, তাই তো? হইলে সবগুলো অপারেশন এক্সিকিউট হবে, অথবা একটা অপারেশন এক্সিকিউট হবে না, হইলে সব অথবা না। তাহলে এটাকে আমরা বলতেছি অ্যাটমিসিটি। মাঝামাঝি, অর্থাৎ মনে করেন 5টা অপারেশন আছে কালেকশনে, 5টার মধ্যে 2টা এক্সিকিউট হবে আর 3টা হবে না, এরকম হইতে পারবে না। হইলে সবগুলো একসাথে এক্সিকিউট হবে, অথবা একটাও এক্সিকিউট হবে না। এটা ছিল অ্যাটমিসিটি, মনে পড়ছে? ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটমিসিটি। তাহলে যে কোনো ডাটাবেস ট্রানজ্যাকশনকে অ্যাটমিসিটি প্রপার্টিটা মেনটেন করতে হয়। আমি আপনাদেরকে বলছিলামও মেবি, আমাদের হচ্ছে ইয়াতে আপনারা যেই ল্যাঙ্গুয়েজে কোড করবেন, মনে করেন পিএইচপির কথা যদি বলি, ওখানে বিগিন ট্রানজ্যাকশন নামে একটা কমান্ড আছে, তারপর এন্ড ট্রানজ্যাকশন নামে একটা কমান্ড আছে। এর মাঝে আপনি লাইন অফ কোড গুলো লিখবেন, মনে করেন যে অপারেশন 1, অপারেশন 2, এরকম আপনি ডাটাবেসের কাজগুলো ভিতরে করবেন, বাইরে না ভিতরে। তাহলে আপনি যদি এরকম বিগিন ট্রানজ্যাকশন, এন্ড ট্রানজ্যাকশন এরকম কমান্ড গুলার মাঝখানে যে কোডগুলো লিখবেন, তাহলে এই পুরাটা একটা ট্রানজ্যাকশন বোঝাবে। তার মানে এই মাঝখানে যে অপারেশন গুলো আছে হইলে পুরাটা একসাথে হবে, নাইলে মাঝপথে এই জায়গায় থাকা অবস্থায় যদি স্টপ হয়ে যায় আপনার মেশিন, তাহলে সে কি করবে, আপনাকে কাম ব্যাক করিয়ে আনডু করে আপনাকে ঠিক এই জায়গায়, হয়তো বিগিন ট্রানজ্যাকশন আগে এই পয়েন্টে এসে আপনাকে নিয়ে আসবে, কাম ব্যাক করাবে, আনডু করবে অটোমেটিক্যালি। আপনার এগুলো ভাবতে হবে না, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করে দিবে। তাহলে এই কারণে আমাদের এই টাইপের ল্যাঙ্গুয়েজে কমান্ডো আছে। আপনাদেরকে তো আর মিডের পরে ইন্ডেক্স পড়ালাম, ইন্ডেক্সের কমান্ডো তো পড়ানো হয়নি ওরকম আর কি, আমরা ট্রানজ্যাকশনও কমান্ড দেখাচ্ছি না, জাস্ট একটু হালকা বলে রাখলাম। তাহলে আমরা কি করব, অ্যাটমিসিটি যেটা, এই প্রপার্টিটা মেনটেন করতে হবে যে কোনো একটা ট্রানজ্যাকশন যদি সাকসেসফুলি অপারেট করতে হয়। তারপরে মনে করেন আগে ডিতে যাই, ডিউরেবিলিটিতে যাই। ডিউরেবিলিটি মানে হচ্ছে মনে করেন আপনি ট্রানজ্যাকশনের কাজটা পুরো হয়ে গেছে, ট্রানজ্যাকশনের কাজটা হয়ে গেছে মানে আপনার যে অপারেশনগুলো আছে সবগুলো অপারেশন এক্সিকিউট হয়ে গেছে। এই যে একটু আগে যেটা লিখলাম আর কি, আপনি বিগিন ট্রানজ্যাকশন যেটা লিখছেন আর তারপরে যে অপারেশন গুলো দিচ্ছেন, অপারেশন 1, অপারেশন 2, অপারেশন 3, তারপর হচ্ছে এন্ড ট্রানজ্যাকশন, এগুলো দিচ্ছেন। তাহলে ডিউরেবিলিটির কাজটা হচ্ছে অ্যাটমিসিটি মনে করেন ফুলফিল হয়েছে, অর্থাৎ সবগুলা কাজ একসাথে হয়েছে। এখন এন্ড ট্রানজ্যাকশন যখন হবে তাহলে কি হবে, এই তিনটার যে চেঞ্জ গুলো আসবে ম্যাশিং এ, ওই চেঞ্জ গুলো আমরা ফার্স্টে কি অপারেশনটা কোথায় করি, র্যামে হয় না হার্ড ডিস্কে হয় প্রসেসিংটা? র্যামে হয়। র্যামে হচ্ছে। তাহলে আপনি এই সবগুলো অপারেশন হয়ে গেল, অর্থাৎ অ্যাটমিসিটি ফুলফিল যখন হয়ে গেল, আপনার এই চেঞ্জ গুলাকে আপনি র্যাম পর্যন্ত স্টোর করে রাখছেন। হ্যাঁ, আপনি র্যাম স্টোর করে রাখছেন। এখন র্যাম থেকে যখনই আপনি চেঞ্জ গুলোকে হার্ড ডিস্কে নিতে গেছেন, ঠিক ওই মাঝপথে এটা কি করছে, সিস্টেমটা ব্রেক করে ফেলছে। তাহলে আপনার র্যাম থেকে হার্ড ডিস্কে যাওয়ার আগে সিস্টেমটা ব্রেক করে ফেলছে। তাহলে পার্মানেন্টলি কি আপনার এই জায়গায় যে চেঞ্জ গুলা, ওগুলা কি হার্ড ডিস্ক পর্যন্ত গেছে, ইমেজটা চেঞ্জ গুলা না স্যার। যায়নি। তাহলে ডিউরেবিলিটি বলতেছে যে আপনার যখনই আপনি একটা ট্রানজেকশন এন্ড করবেন, তারপরে এখানে যা যা চেঞ্জ আসবে ওই চেঞ্জগুলো আপনার হার্ড ডিস্ক পর্যন্ত পৌঁছাইতে হবে। মাঝপথে যদি কোনো ধরনের প্রবলেমও হয়, আপনি কোনো একটা ব্যাকআপ প্ল্যান বা কিছু একটা রাখবেন যেটার মাধ্যমে আপনি এরপরে সিস্টেমটা যখন রিস্টার্ট দিবেন, সে কি করবে, যে চেঞ্জগুলো করছেন ওগুলো হার্ড ডিস্ক পর্যন্ত চেঞ্জ করে নিয়ে যাবে। এটা হচ্ছে ডিউরেবিলিটি। তার মানে হচ্ছে আপনি যদি কোনো একটা কাজ করেন, তার মানে ইউ মিন ইট। লাইনটা হচ্ছে এরকম বইয়ের লাইনে, যে তুমি যদি কিছু করো তাহলে তুমি এটা আসলে মিন করেই করছো, মানে তোমার চেঞ্জটা হার্ড ডিস্ক পর্যন্ত যাইতেই হবে। এই হচ্ছে ঘটনা। তাহলে আপনারা কি নর্মালি কি হয়, সিস্টেমগুলোর মধ্যে একটা লগ রাখা হয়, একটা লগ রেকর্ড স্টোর করে রাখে। আপনি যেই যে কাজগুলো করছেন ওই রেকর্ডের মধ্যে হিস্ট্রি আকারে জমা থাকে। আপনার যদি র্যাম থেকে হার্ড ডিস্কে যাওয়ার পথে কোনো প্রবলেম হয়, তাহলে সে কি করে, যখন সিস্টেমটা আপনি আবার রিস্টার্ট দিবেন তখন সে কি করে লগ রেকর্ড পড়ে 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 আপনার চেঞ্জগুলোকে হার্ড ডিস্কে যেয়ে লিখে আসে। বুঝা যাচ্ছে? এরকম আর কি সিস্টেমে লগ রাখে, বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন মেকানিজম ফলো করে। তাহলে ডিউরেবিলিটি মানে হচ্ছে আপনি যে চেঞ্জগুলো করবেন ওই চেঞ্জগুলোর ইফেক্ট কতদূর হার্ড ডিস্ক পর্যন্ত কি পৌঁছাতে হবে, রিচ করতে হবে। কথা বুঝতে পারছেন? পার্মানেন্টলি হইতে হবে।
ওকে ওকে ডিউরেবিলিটি। জি স্যার। তো এই যে এখানে বলা আছে আফটার এ ট্রানজাকশন কমপ্লিট সাকসেসফুলি দ্য চেঞ্জেস ইট হ্যাজ মেড টু দ্য ডাটাবেস পারসিস্ট মানে কি, যে চেঞ্জগুলো করছে ওগুলো হারায় যাবে না। ইভেন দেয়ার আর সিস্টেম ফেলিওর হওয়ার পরও আপনি ডাটাবেসে যে চেঞ্জগুলো করবেন এগুলা কি করবে, আপনার পারসিস্ট করবে, হারানো যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের ডিউরেবিলিটি। তারপরে যেটা মনে করেন আমরা যদি বলি আইসোলেশনের কথাই বলি, আইসোলেশনটা মেনলি কাজে লাগবে কনকারেন্ট অপারেশনের সময়। কনকারেন্ট মানে কি, আলাদা আলাদা না প্যারালালি? প্যারালালি। প্যারালালি। তাহলে আইসোলেশন মানে হচ্ছে আপনি মনে করেন দুইটা ট্রানজাকশন পাশাপাশি কাজ করতেছে, ট্রানজাকশন T1, ট্রানজাকশন T2। দুইটা ট্রানজাকশন যখন আপনার পাশাপাশি কাজ করবে, ট্রানজাকশন মানে কি বললাম এইমাত্র, ট্রানজাকশন মানে হচ্ছে কালেকশন অফ অপারেশনস। তাহলে এই ট্রানজাকশনে কিছু অপারেশন থাকবে। এখন দুইটা ট্রানজাকশন যখন প্যারালালি কাজ করবে, এই ট্রানজিশনের মধ্যে মনে করেন দুইটা অপারেশন আছে। এখন দুইটা ট্রানজিশন যখন প্যারালালি কাজ করবে, মনে করেন আপনার প্রসেসর, আপনার সিপিইউ ফার্স্টে এই ট্রানজিশনের দুইটা কমান্ড এক্সিকিউট করার পরে সে ওকে পজ দিয়ে T2 কে টাইম দিল যে এবার T2 থেকে কাজ করে আসি। T2 অপারেশন দুইটাকে সে করে ফেলছে। তারপরে আবার সে কি করছে, T1 এ সুইচ করে সে আবার কি করছে, T1 এর বাদ বাকি কাজগুলো কমপ্লিট করে ফেলছে। তাহলে কি কনকারেন্টলি যখন আমরা কাজ করি আমাদের সিস্টেম কি করে, যে মাল্টিপল ট্রানজিশনকে, একটা ট্রানজিশনের মাঝখানে একটা ট্রানজিশনকে কন্টেক্সট সুইচ করে টাইম দিতে পারে, পারে না? পারে তো, তাই না? জি স্যার। তাহলে এই আইসোলেশনের বেলায় আপনার ঝামেলাটা হচ্ছে, আপনি মনে করেন এখানে একটা এক্সাম্পল আছে, ওটা দেখাই। এই যে মনে করেন T2 এর ট্রানজাকশন, ওখানে তিনটা কমান্ড হচ্ছে, এ অ্যাকাউন্টের ব্যালেন্স রিড করা, বি অ্যাকাউন্টের ব্যালেন্স রিড করা, আর দুইটার ব্যালেন্স একসাথে যোগ করে দেখানো। এখন মনে করেন আপনার যাত্রা শুরুতে আপনার T1 ট্রানজাকশন হচ্ছে এই 6টা অপারেশন। T1 কি করলো, সে এ অ্যাকাউন্টের ব্যালেন্স রিড করলো, মনে করেন এ অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে 1000। এখানে এ অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে $1000। এখান থেকে 50 বিয়োগ গেল, তাহলে তারপর আবার রাইট করছে, রাইট করা মানে হার্ড ডিস্কে যে লিখে আসছে। তাহলে এই অ্যাকাউন্টের ব্যালেন্স কত লিখবে, 950 না? তাই তো। তারপর সে কি করছে, এখানে বি অ্যাকাউন্টে ওই $50 ব্যালেন্সটাকে ট্রান্সফার করছে, অর্থাৎ এ থেকে বি তে সে টাকা ট্রান্সফার করছে। কিন্তু এই মাঝপথে আপনার অপারেটিং সিস্টেম কি করলো, যে T2 কে একটু টাইম দিল, যে T2 কাজটা করে আসি। ওকে একটু পজ দিয়ে T2 তে চলে গেল। এখন T2 তে যখন ব্যালেন্স রিড করতে যাবেন, এ এর ব্যালেন্স সে রিড করবে $950, আর বি এর ব্যালেন্স রিড করবে কত, মনে করেন যাত্রা শুরুতে বি এর ব্যালেন্স ছিল $2000। বি এর ব্যালেন্সটা কি তাহলে বাড়ছে না বাড়েনি? এখান থেকে যখন রিড করবে স্যার বাড়ে নাই। বাড়েনি। এই যে এগুলো এর আগেও বলছি আপনাদেরকে। তাহলে আপনি দেখতে, আপনি এক্সেস দিয়ে দেন, সে দেখবে আমার এই অ্যাকাউন্টের ব্যালেন্স কমে গেছে কিন্তু বি অ্যাকাউন্টে এখনো টাকা জমা হয়নি। আপনার তো হাই হাই বলবেন, আমার টাকা গেল কই, নাকি? টাকা তো জমা হইলো না মাঝপথে যদি আপনি এক্সেস দেন। তাহলে দুইটা ট্রানজাকশন যখন প্যারালেলি এক্সিকিউট হবে, তখন আমাদেরকে এটা এনশিওর করতে হবে যে একটার মাঝখানে আরেকটাকে টাইম দিল, আমরা এই জিনিসটাকে শিফট করে এমন ভাবে শিফট করব যেন আমার কাছে আইদার মনে হবে এই জিনিসটার কাজ এই T1 শুরু হওয়ার আগে হয়েছে, অর্থাৎ এই অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি 1000ই দেখবেন। তাহলে মনে হবে আপনি যখন T2 ব্যালেন্স দেখবেন মনে হবে কি এখনো টাকা ট্রান্সফার হয়েছে না, এখন একটা থেকে একটাতে যায়নি, তাই না? তাই তো। তাহলে T2 টা আইদার T1 এর আগে হবে অথবা কি T1 এর শেষ হবে। শেষ হলে কি কোনো প্রবলেম হবে? না স্যার। কোনো প্রবলেম হবে না। এখন জিনিসটা হচ্ছে আমরা আগে পরে করাবো না, ও মাঝখানেই হবে। কিন্তু মাঝখানে হওয়ার সময় আমরা ওকে এমন ভাবে, মনে করেন মাঝখানে হওয়ার সময় দেখবো যে এখানে প্রবলেম হচ্ছে ব্যালেন্স রিড করতে, তখন আমরা ওকে পজ দিয়ে ফেলবো, আমরা এই কাজটা করবো না, আমরা এই কাজটা শেষ করে এই কাজটা করাবো, এরকম আর কি। তাহলে আমরা এমন ভাবে দুইটা কনকারেন্ট বা প্যারালালি যখন কাজ হবে, আমরা এমন ভাবে দুইটা ট্রানজাকশনকে এক্সিকিউট করাবো যেন আপনার কাছে ভার্চুয়ালি, ও মাঝখানেই কাজটা হবে কিন্তু আপনার কাছে ভার্চুয়ালি আপাত দৃষ্টিতে মনে হবে যে T2 কাজটা আইদার T1 এর আগে হয়েছে অথবা T2 কাজটা T1 এর পরে হয়েছে। মাঝামাঝি হলে যে প্রবলেমটা ক্রিয়েট হয়, যে আপনি অসম্পূর্ণ যে ডাটাটা দেখবেন, এরকম সিনারিও আমরা ক্রিয়েট হতে দিব না। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আইসোলেশন। আমরা আইসোলেট করে দিব T2 টাকে, হয় আগে হবে অথবা পরে হবে, আইসোলেট করে। ঠিক আছে,
আইসোলেশন কিভাবে হবে ওগুলা নিয়ে আজকে আলোচনা করব, বুঝবো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আইসোলেশনের কথা বলা আছে, কই জানি, এই যে আইসোলেশন। ইভেন দো মাল্টিপল ট্রানজাকশনস মে এক্সিকিউট কনকারেন্টলি, অনেকগুলো ট্রানজাকশন পাশাপাশি কাজ করবে, প্যারালালি কাজ করবে, দ্য সিস্টেম, আপনার সিস্টেমটা গ্যারান্টি দিবে যে প্রতিটা যে কোনো, এখানে তো অনেকগুলো ট্রানজাকশন, যে কোনো জোড়া জোড়া ট্রানজাকশন নিলে এমন ভাবে আপনার কাছে মনে হবে, আপনার দৃষ্টিতে মনে হবে যেন যে কোনো একটা ট্রানজাকশন অপর একটা ট্রানজাকশনের আগে কাজ করছে অথবা অপর একটা ট্রানজাকশনের পরে যে ফিনিশ হয়েছে, ওরকম মনে হবে। কাজেই আপনার একটা ট্রানজাকশনের কাছে মনেই হবে না যেন অন্য একটা ট্রানজাকশন যে আপনার সাথে প্যারালালি কাজ করতেছে, ওইটা আপনার কাছে ভার্চুয়ালি মনে হবে না, যদিও প্যারালালি এক্সিকিউট হবে, কিন্তু আমরা এনভায়রনমেন্টটাকে এমনভাবে এনভায়রনমেন্টটাকে এমনভাবে ডিজাইন করব যেন আমার কাছে একটা ট্রানজাকশনের কাছে মনেই হবে না যে ওর সাথে প্যারালালি আরেকটা ট্রানজাকশন কাজ করতেছে। রেজাল্টটা এমনভাবে আসবে যেন মনে হবে একটার পরে আরেকটা কাজ করছে। কথা বুঝছেন? এটা বলা হচ্ছে আইসোলেশন। ওকে, এতটুকু? জি স্যার। আচ্ছা, আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে হচ্ছে, একটু জাস্ট এখানে দেখেন, আমাদের দুইটা মানে কনসিস্টেন্সির বেলা আমরা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট যেগুলো আছে, আমরা দুই ধরনের ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আছে, একটা হচ্ছে এক্সপ্লিসিট, একটা হচ্ছে ইমপ্লিসিট। এক্সপ্লিসিট যেটা হচ্ছে আমরা ডাটাবেস টেবিল বানানোর সময় যেগুলোকে প্রাইমারি কি ফরেন কি বলে দিই, ওই কন্ডিশনগুলো হচ্ছে এক্সপ্লিসিট ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। আর ইমপ্লিসিটটা মনে করেন আপনি একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে যখন টাকা ট্রান্সফার করবেন, যারটা শুরুতে এ অ্যাকাউন্টের ব্যালেন্স যদি 1000 হয় আর বি অ্যাকাউন্টের ব্যালেন্স যদি 2000 হয়, তাহলে যারটা শুরুতে আপনার টোটাল ব্যালেন্স কত তাহলে? ইন টোটাল 3000, তাই তো? আপনি ট্রান্সফার করার পরে এই অ্যাকাউন্টের ব্যালেন্স কমে হবে 950, আর বি অ্যাকাউন্টটার বেড়ে কত হবে? 2050 না? 50। 2050। তাহলে ইমপ্লিসিট মানে কি, আপনার সিস্টেমে কি নতুন টাকা জেনারেট করতে পারবে না পারবে না? পারবে না। পারবে না। তাহলে যারটা শুরুতে যদি ইন টোটাল 3003 কে 3000 যদি আপনার টোটাল ব্যালেন্স হয়, আপনার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার পরও ইন টোটাল টাকা কি 3000 থেকে কম বেশি হতে পারবে না? 3000ই থাকবে, সেমই থাকবে। সেমই থাকবে। এটা হচ্ছে ইমপ্লিসিট কনস্ট্যান্ট। এটা হচ্ছে টাকা ট্রান্সফারের বেলায়। সিমিলারলি বিভিন্ন সিস্টেমের বেলা বিভিন্ন ধরনের নিজস্ব কিছু কন্ডিশন থাকতে পারে, যেগুলো ফুলফিল না করলে আপনি বুঝবেন যে সিস্টেমে কোনো ঘাপলা আছে। যেমন এইটার বেলায় যদি 3000 আর এটা যদি কমে 3000 না হয়, এটা যদি কমে 2500 হয়ে যেত ফর এক্সাম্পল, তার মানে কি সিস্টেম থেকে কি $500 কি হয়ে গেছে? নাই হয়ে উত্তপাতিত গেছে। হয়ে গেছে নাকি? উত্তপাতিত হয়ে গেছে, যেটা হওয়ার কথা না। ওরকম আর কি, আপনার সিস্টেম ওয়াইজ এরকম নিজস্ব কিছু কন্ডিশন থাকতে পারে, ইন্টারনালি ওগুলো মেনটেন করতে হবে, ওগুলোকে বলা হচ্ছে ইমপ্লিসিট ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। তাহলে এই কনসিস্টেন্সিটা মানে হচ্ছে আপনার সব সময় এই যে কন্ডিশনগুলো আছে, এই কন্ডিশনগুলোকে অলওয়েজ মেনটেন করতে হবে। এই কন্ডিশনগুলো মেনটেন করলে আপনি ধরে নিতে পারেন আপনার ডাটাবেসটা কনসিস্টেন্ট, মানে এটা স্টেবল ফর্মে আছে। কথা বুঝতে পারছি? তাহলে আমাদের সব সময় এই ডাটাবেসে কাজ করতে গেলে, ডাটাবেসে না, ট্রানজাকশন নিয়ে অপারেট করতে গেলে যে কোনো ডাটাবেস ট্রানজাকশনকে আপনাকে এই 4টা প্রপার্টি মেনটেন করতে হবে। অ্যাটমিক হতে হবে ট্রানজাকশনগুলোকে, কনসিস্টেন্ট হতে হবে। কনসিস্টেন্ট মানে যে কোনো ইন্টিগ্রিটি যেই কনস্ট্রেন্ট গুলো আছে ওগুলোকে মেনটেন করতে হবে। আইসোলেট থাকতে হবে। আইসোলেট মানে হচ্ছে পাশাপাশি কাজ করলেও আপনার কাছে এমন মনে হবে যেন T1 আগে কাজ করছে তারপরে T2 কাজ করছে, অথবা আপনার কাছে মনে হবে T2 আগে কাজ করছে তারপরে T1 আগে কাজ করছে। আপনার কাছে এটা মনে হবে, এর বাইরে অন্য কিছু মনে হবে না। আর সর্বশেষ হচ্ছে ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি মানে হচ্ছে যে আপনি যেই কাজটাই করেন না কেন, আপনার হার্ড ডিস্ক পর্যন্ত তার ইফেক্টটা পৌঁছবে। ঠিক আছে, আপনি পুরো কাজ শেষ করছেন, ট্রানজাকশন কমপ্লিট হওয়ার পরেও আপনার যে ইফেক্টগুলো, চেঞ্জগুলো হারায়া যাবে না, ওগুলা ফাইনাল লেয়ার হার্ড ডিস্ক পর্যন্ত আপনার রিচ করবে চেঞ্জগুলো। কথা বুঝতে পারছি? 4টা প্রপার্টিস। জি স্যার। জি স্যার। বাকিরা খুব নীরব, কেউ মনে হয় ক্লাস করে না, সব ঘুমাচ্ছে। না স্যার। না স্যার, ঘুমান নাই। এই আব্দুল মুবিন, দেখছেন, জায়গায় প্রমাণ দিয়ে দিলাম। এই লিখন,
শামীম বিন নূর, সাদিয়া রহমান। জি স্যার। ঘুমান নাই? আচ্ছা, একজন পাওয়া গেছে। স্যার আপনি জায়গা মতো হাত দেন কিভাবে? একদম পয়েন্টে যে স্যার ধরে ফেললেন যে কে তাই আছে। আমি জানি না, আপনাদের সিটির মার্কস দেখি না, আপনাদের অ্যাটেন্ডেন্সে পারফরমেন্স জানি না, কে ইয়েস স্যার নো স্যার বলে কখন। জি স্যার, ইন্ডেক্সিং করা থাকে আপনি, একদম ডিরেক্ট পয়েন্টটা রেখে ধরে। দেখছো অবস্থা? কোনটা, হ্যাশ না বি+3? স্যার B+3 মনে হয় স্যার, হ্যাশ এত করার সময় আছে স্যার, ডিরেক্ট B+3। না, বি+3 তো ঝামেলা আছে, বি+3 তো 2-3 স্টেপ পরে ওখানে ধরা যায়। হ্যাশই হবে স্যার। হ্যাঁ, এটা হ্যাশই হবে, বি+3 তো 2-3 স্টেপ পরে ধরা যায়, আর হ্যাশ তো ডিরেক্ট তো লইয়া যায় জায়গা মতো। তা তো ঠিক। দেখছেন, আপনি এখনো বোঝেন না ঠিক মতো, মন্তাসির। ওকে, সো আমাদের 4টা প্রপার্টি মেনটেন করতে হবে, একটু পড়ে নিয়ে একটু থিওরিটিক্যাল টপিক। এখন কথা হচ্ছে, তাহলে আমরা ডাটাবেজে যখন ট্রানজাকশন নিয়ে কাজ করব, ট্রানজাকশনের লাইফ সাইকেল। তো একটা ট্রানজাকশনের এখানে যে ছবিটা আছে, এটা হচ্ছে লাইফ সাইকেল। একবার এই লাইফ সাইকেলটা ডিসক্রাইব করতে বলা হয়েছিল, বা একবার একটা কোশ্চেন, একটা সিনারিও দিয়ে বলছিল, এটা ট্রানজাকশনের কোন কোন লাইফ সাইকেলের 5টা স্টেটের মধ্যে কোন কোন স্টেটকে টাচ করবে, বা এই সিনারিওটা কোন কোন লাইফ সাইকেলে কোন কোন স্টেটের উপর দিয়ে যাবে। এট এ টাইম তার সবগুলো স্টেপ ফলো করবে না। তাহলে ডাটাবেস ট্রানজাকশন যারটা শুরুতে কি হবে, অ্যাক্টিভ স্টেটে থাকে। অ্যাক্টিভ মানে হচ্ছে ট্রানজাকশনটা, এই যে আমরা বিগিন ট্রানজাকশনটা বলি, এই বিগিন থেকে শুরু করে সে এন্ড, এর মাঝামাঝি সে প্রসেস করতেছে, এটা হচ্ছে অ্যাক্টিভ স্টেট। এখন এই বিগিন থেকে এন্ডের মাঝামাঝি কোনো একটা অবস্থায় যদি সিস্টেম ফেলিওর হয়ে যায়, সিস্টেম যদি ফেল করে, তাহলে সে করতে যায় অ্যাক্টিভ থেকে সে চলে যাবে ফেইল্ড স্টেটে। অর্থাৎ ট্রানজাকশন চলাকালীন সময় মাঝপথে কোনো প্রবলেম যদি ক্রিয়েট হয়, সিস্টেমটা যদি ব্রেক হয়ে যায়, তাহলে সে চলে যাবে অ্যাক্টিভ থেকে ফেইল্ড স্টেটে। আর ফেইল্ড মানে কি, মাঝপথে গেলে তো ফেইল্ড হবে, মাঝপথে স্টপ হয়ে গেলে। তাহলে ফেইল্ড হওয়ার পরে কি আমরা কি করব, ট্রানজাকশনে যতটুকু চেঞ্জ আসছে অতটুকু চেঞ্জ আনতে হবে, নাকি সব আন্ডু করে দিতে হবে? সব আনডু করে দিতে হবে। আন্ডু করে দেবো স্যার। ফেইল্ড এর পরে সে অ্যাবর্টেডে যাবে। অ্যাবর্টেড মানে হচ্ছে ফেইল থেকে সে সবকিছু আন্ডু করে সে যেমন ছিল এই বিগিনের আগে, এই জায়গাটাতে যেমন ছিল ওই জায়গায় কাম ব্যাক করায় নিয়ে আসবে, এটাকে বলছে অ্যাবর্টেড স্টেটে চলে যাবে। আর অ্যাক্টিভ স্টেটে থাকা অবস্থায় যদি এমন হয় যে সবগুলা খুব সুন্দরভাবে এক্সিকিউট হয়ে গেছে, বিগিন থেকে এন্ড পর্যন্ত চলে গেছে, কোনো মাঝপথে কোনো ব্রেক হয় নাই, তাহলে আপনি কি করবেন, আপনি অ্যাক্টিভ থেকে পার্শিয়ালি কমিটেডে চলে যাবেন। এটা কিন্তু ফাইনাল কমিটেড না, বলা হচ্ছে পার্শিয়ালি কমিটেড। পার্শিয়ালি কমিটেড মানে হচ্ছে আপনার ট্রানজাকশনের চেঞ্জগুলো র্যাম পর্যন্ত আসছে, কিন্তু কোথা পর্যন্ত যায় নাই, হার্ড ডিস্ক পর্যন্ত যায় না। হার্ড ডিস্ক পর্যন্ত যায় না। এই জন্য বলছে পার্শিয়ালি কমিটেড, মানে আপনার কাজটা হয়েছে কিন্তু র্যাম পর্যন্ত হয়েছে, এই জন্য পার্শিয়ালি। এখান থেকে হার্ড ডিস্কে ইফেক্ট গুলোকে নেওয়ার পথে, মাঝ পথে, অর্থাৎ র্যাম থেকে হার্ড ডিস্কে ইফেক্ট নেওয়ার সময় দেখা গেছে আবার সিস্টেম ব্রেক করছে, তাহলে আপনি পার্শিয়ালি কমিটেড থেকে ফেইল্ডে চলে আসবেন, যে হার্ড ডিস্ক পর্যন্ত যদি ইফেক্ট না আনতে পারেন। আর যদি হার্ড ডিস্ক পর্যন্ত ইফেক্ট নিয়ে আসতে পারেন, তাহলে আপনি পার্শিয়ালি কমিটেড থেকে ফাইনাল কমিটেড নিয়ে আসবেন। তাহলে যে কোনো ট্রানজাকশন নিয়ে কাজ করতে গেলে দিন শেষে আপনি পৌঁছাবেন আইদার কমিটেডে পৌঁছাবেন অথবা অ্যাবর্টেডে পৌঁছাবেন। কমিটেড মানে কি, একদম ডিউরেবল পর্যন্ত গেছে, নাকি ডিউরেবিলিটি হয়েছে, তাই তো? জি স্যার। ওকে, তাহলে এই হচ্ছে 5টা স্টেট। ক্লিয়ার? এখানে পাশে অনেক ব্যাখ্যাগুলো দেওয়া আছে, বই থেকে কপি করে করে বসায় রাখছি, আপনারা একটু পড়ে নিয়েন। আরো ডিটেলসে ব্যাখ্যা জানতে চাইলে বইটা পড়ে নিয়েন, বইতে ট্রানজাকশন নামে একটা চ্যাপ্টারই আছে, ওটা পড়ে নিতে হবে। ওকে, মুসবা মুসলাম, তাহলে এই যে এখানে 5টা স্টেটের বর্ণনা দেওয়া আছে, একটু পড়ে নিব। তাহলে এবার হচ্ছে আমরা আসল যে জায়গায় আসা, যে জায়গা থেকে আমাদের সিমুলেশনের কনসেপ্টটা লাগবে আর কি, সেটা পড়বো আর কি। তাহলে আপনারা অলরেডি পড়ছেন ডাটাবেস ট্রানজাকশন যেটা আছে, ট্রানজাকশন কি, ট্রানজাকশন হচ্ছে কালেকশন অফ কি, কালেকশন অফ ইনস্ট্রাকশনস বলা যায়, অনেকগুলো ইনস্ট্রাকশনের কালেকশন, যেগুলো কি হবে ওয়ার্কস লাইক কি সিঙ্গেল ইউনিট, তাই তো? জি স্যার। মাস্ট বি এক্সিকিউটেড অ্যাজ এ, একটা সিঙ্গেল ইউনিট হিসেবে আমাকে এক্সিকিউট করতে হবে, এটা হচ্ছে ট্রানজাকশন। এখন যে সংজ্ঞাটা পড়াবো সেটা হচ্ছে শিডিউল। ডাটাবেসের শিডিউল বলতে কি বুঝি, শিডিউল হচ্ছে কালেকশন অফ ট্রানজাকশনস, কালেকশন অফ কনকারেন্ট ট্রানজাকশনস। তার মানে কি, একটা শিডিউলে কতগুলো ট্রানজাকশন থাকবে, একসাথে কয়েকটা। অনেকগুলো ট্রানজাকশন থাকবে, তাই তো? তাহলে মনে করেন আপনার 3টা ট্রানজাকশনে একটা কাজ করছেন, T1 ট্রানজাকশন ইনস্ট্রাকশন আছে, মনে করেন I1 I2 T1, তো মনে করেন 11 I11 I12 I13, 1 মানে হচ্ছে 1 নাম্বার ট্রানজাকশনের 3 নাম্বার ইনস্ট্রাকশন। ওগুলো আমি কি লিখছি, এগুলো I13, তারপর হচ্ছে I14, এরকম
4টা ইনস্ট্রাকশন মিলে একটা ট্রানজাকশন ঘটিত, T1টা। আবার মনে করেন T2 আরেকটা ট্রানজিশন আছে, সেটা মনে করেন I21, I22, I23, I24, I25, এরকম 5টা ইনস্ট্রাকশন নিয়ে T2 ট্রানজাকশনটা গঠিত। আবার মনে করেন T3 একটা ট্রানজাকশন আছে, সেটা ইনস্ট্রাকশন গুলো হচ্ছে I31, সরি I31, I32, আবার I33। তাহলে 3টা ইনস্ট্রাকশন নিয়ে আরেকটা ট্রানজাকশন গঠিত। তাহলে এবার হচ্ছে আমি একটা শিডিউল লিখবো। শিডিউল মানে কি? শিডিউল মানে হচ্ছে এই যে অনেকগুলো যে ট্রানজাকশন গুলো আছে, এগুলো কিভাবে কাজ করবে? কনকারেন্টলি কাজ করবে। কনকারেন্টলি যখন কাজ করবে, সিরিয়ালি T1 এর পরে T2, T2 এর পরে T3 সিরিয়ালি কাজ করতে পারে নাকি নাও করতে পারে? একটার ভিতরে আরেকটা হইতেও পারে, কনকারেন্ট যেহেতু। স্যার একটার ভিতরে আরেকটা হইতে পারে। একটা ভিতরে একটা হতে পারে। তাহলে এই যে ট্রানজাকশন গুলো আছে, এগুলো নিয়ে আমি একটা শিডিউল বানাই। মনে করেন মানে এইগুলাকে জোড়া লাগিয়ে আমি অনেক ধরনের শিডিউল বানাতে পারি। আমি যে কোনো একটা শিডিউল যদি আমি দেখাই, মনে করেন এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল যদি দেখাই, সেটা হচ্ছে এরকম যে মনে করেন আগে T1 থেকে 2টা ইনস্ট্রাকশন কাজ করবে, তারপর মনে করেন T2 4টা কাজ করবে, তারপরে মনে করেন T1 এর পরেরটা কাজ করবে, তারপরে মনে করেন T3 সবগুলা কাজ করবে, তারপরে মনে করেন এটা কাজ করবে, তারপরে মনে করেন এই লাস্টের এটা কাজ করবে। তাহলে কোনটা বাদ গেছে না? সবগুলো নিয়ে এসেছি। সবগুলো চলে আসছে না? তাই তো? জি স্যার। তাহলে জি স্যার। কি দাঁড়ালো? দেখেন এই যে ফার্স্টে 1, এগুলো হচ্ছে T1। আমি একটু ব্র্যাকেট দিয়ে আপনারা বুঝতে পারবেন। এই T1 এতটুকু পর্যন্ত কাজ করলো, এরপরে সিস্টেম টাইম দিল কারে? T2 রে। T2 এতটুকু পর্যন্ত কাজ করছে, তারপর আবার T1 রে একটা কাজ করছে, তারপর T3 এর সবগুলা কাজ করে ফেলছে, তারপর আবার T2 রে একটা কাজ করছে, তারপরে T1 এর একটা কাজ করছে। আমার সিস্টেমটা কি করলো? বিভিন্ন সময় বিভিন্ন ট্রানজাকশনকে কি সময় দিল না? অপারেশন গুলো করে দিল তো, নাকি? Yes, sir. জি স্যার। তাহলে এটা হচ্ছে একটা শিডিউল। তারপরে আরেকটা শিডিউল লিখি। একটা শিডিউল এরকম হতে পারে, সে আগে T1 এর সবগুলারে করে ফেলছে, তারপরে সে T2 সবগুলাকে, T2 না, মনে করেন T3 সবগুলাকে এক্সিকিউট করে ফেলছে, তারপরে মনে করেন সে T2 সবগুলাকে এক্সিকিউট করে ফেলছে সিরিয়ালি, সেভাবে কাজ করছে। শিডিউল কি? শিডিউলের মধ্যে কি হবে? যতগুলো ট্রানজাকশন নিয়ে একটা শিডিউল গঠিত হবে, ট্রানজাকশন অপারেশন গুলা সে মার্চ করে একের পর এক এক্সিকিউট করবে ডিফারেন্ট অর্ডারে। কখনো মন চাইলে T1, তারপরে T2 থেকে আবার T1 এ কামব্যাক করতে পারে এরকম, অথবা T1 একসাথে কমপ্লিট করবে, T3 একসাথে কমপ্লিট করবে, T2 একসাথে কমপ্লিট করবে। বুঝতে পারছি শিডিউল? স্যার এটার ভিতরে কি কোনো কন্ডিশন থাকবে স্যার? এই যে মানে কিভাবে ট্রানজাকশনটা করবে? এটা কন্ডিশন বলতে এটা অপারেটিং সিস্টেমই তো বলে দিবে কারে কখন টাইম দিবে, তাই না? এগুলো তো কনকারেন্ট, মানে একসাথেই কাজ হচ্ছে, কারে আগে টাইম দিবে কারে পরে এগুলো আমরা বলতে পারবো না, এগুলো ওএস বলে দিবে, ডিসাইড করবে। বুঝছেন? ওকে, এতটুকু। তাহলে জাস্ট সিম্পলি বলেন, এই ট্রানজাকশনে যদি মানে এই সবগুলা ট্রানজাকশনের ইনস্ট্রাকশনগুলো যোগ করে টোটাল যদি n সংখ্যক ইনস্ট্রাকশন হয়, n ইনস্ট্রাকশনস যদি হয়, তাহলে ইন টোটাল কয়টা শিডিউল পসিবল? তিনটা ট্রানজাকশনের ইনস্ট্রাকশনগুলো যদি যোগ করে যদি n সংখ্যক ইনস্ট্রাকশন হয়, তাহলে আমি কতগুলো শিডিউল বানাইতে পারি? এন সংখ্যক n সংখ্যক শিডিউল। স্যার, সবগুলো আলাদা আলাদা করে একবার T1 T2 এভাবে। আরো ভেবে বলেন। এই সবগুলাকে কত ভাবে আমরা মিক্স করে শিডিউল বানাতে পারি? স্যার n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল, এক্স্যাক্টলি। এই সবগুলাকে যত ভাবে সাজানো যায়, প্রতিটাকে এক একটা শিডিউল হবে না আগে পরে করে? জি স্যার। জি আচ্ছা, স্যার, দাঁড়ান বুঝতে দাঁড়ান পারছি। দাঁড়ান দাঁড়ান n ফ্যাক্টোরিয়াল হলে একটা ঝামেলা আছে। n ফ্যাক্টোরিয়াল হলে যেমন ওর নিজের এই ইনস্ট্রাকশনটা কি ওর আগে চলে আসতে পারে না? পারে তো? জি স্যার। হ্যাঁ, না হ্যাঁ, না, পারে। তাহলে n ফ্যাক্টোরিয়াল হবে না।
সিরিয়াল মেনটেন করতে হবে। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা হবে এরকম, নিজের এলিমেন্টস গুলোকে সাজানো যাবে না, তিনটাকে ইয়া করতে হবে। টোটাল n instructions where p comes from transaction 1, q comes from transaction 2, আর r সংখ্যক ইনস্ট্রাকশন comes from transaction 3। কথা বুঝছেন? কোনটা থেকে মনে করেন পিটা আসছে, দ্বিতীয়টা থেকে আসছে কিউটা, আর তৃতীয়টা থেকে আসছে কয়টা, আরটা। তাহলে ওদের নিজেদেরকে কি নিজেদের মধ্যে সাজানো যাবে? এখানে এটা এই ইনস্ট্রাকশন কি 1 এর আগে হইতে পারবে না পারবে না? পারবে না। পারবে না, কিন্তু এখানে যে কোনো পারবে ইনস্ট্রাকশন না, ওর যে কোনোটার আগে হইতে পারে। তাহলে এই টোটাল n সংখ্যক ইনস্ট্রাকশনকে আপনি নিয়ে শিডিউল বানাবেন, যেখানে ওরা নিজেরা সাজানো যাবে না, ওদের নিজেদের সাজানো যাবে না, ওদের নিজেদের সাজানো যাবে না। মনে আছে বিন্যাস সমাবেশে ইন্টারের অঙ্কে কি করে আসছেন, যে যদি আপনার n সংখ্যক জিনিসটা সাজাতে হবে, যেখানে p সংখ্যকটা এক জাতীয়, q সংখ্যক এক জাতীয়, এক জাতীয় মানে কি যাদেরকে সাজানো যাবে না, r সংখ্যক এক জাতীয়, তাহলে ওদেরকে ইন টোটাল কত উপায় সাজানো যায়, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে p ফ্যাক্টোরিয়াল, q ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল। মনে পড়ে সংজ্ঞাটা? জি স্যার, ওই যে স্যার এক সামনে থাকলে স্যার ওইটাকে একটা ধরে করতাম আর কি। হ্যাঁ, এই যে এদের সবাইকে একটা গ্রুপ ধরবেন, ওরা একটা গ্রুপ, ওরা একটা গ্রুপ, ঠিক আছে? এতে যাদেরকে সাজানো যাবে না তাদেরকে একত্রে একটা গ্রুপ ধরে ফেলবেন। তাহলে ইন টোটাল আপনার শিডিউল সংখ্যা এতগুলা পসিবল, n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই p ফ্যাক্টোরিয়াল, q ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল, এর বাইরে এতগুলা শিডিউল পসিবল টোটাল। ওকে, এতটুকু শিডিউল ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, শিডিউল যেহেতু ক্লিয়ার হয়ে স্যার গেছে, প্রতিটা শিডিউলের মধ্যে কি প্রতিটা ট্রানজাকশন থাকতেই হবে, মানে ট্রানজাকশনের ইনস্ট্রাকশনও থাকতে হবে সবগুলি? শিডিউল সবগুলাকে এক্সিকিউট করবে আগে পরে করে। T1 কে একটু আগে টাইম দিল, তারপর T2 কে টাইম দিল, আবার T1 কে টাইম দিল, তারপর T2 কিন্তু কে টাইম দিল। সবগুলোই থাকবে প্রেজেন্ট? হ্যাঁ এক্স্যাক্টলি, সবগুলোই থাকবে, কেউ বাদ যাবে না। ওকে, তাহলে শিডিউল যদি হয়ে বুঝে যান, এবার যেটা বলতে হবে সেটা হচ্ছে সিরিয়াল শিডিউল। আর স্যার T1 1 এর আগে কখনো T1 2 আসতে পারবে না। আর এগুলো সিরিয়াল ইনস্ট্রাকশন তো, মানে জি ও স্যার। বলেন টাকা ট্রান্সফার করে, তাহলে আগে এই কাজ করবে তারপরে এই কাজ করবে, ওরা নিজেদের মধ্যে এলোমেলো হতে পারবে না। কিন্তু T1 কে T2 পরেও করতে পারেন, T1 কে T2 আগেও করতে পারেন, T2 মাঝে এই জায়গায় T1 এর কাজ করতে পারেন, এই জায়গায় করতে পারে। এই T1 এর সাথে তো T2 কোনো কি প্রবলেম আছে মাঝখানে করলে? T1 এর কিছু যায় আসে? T1 কি দেখবে ওর নিজের কাজগুলো সিরিয়ালি হচ্ছে কিনা, তাই না? ওরকম আর কি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার সিরিয়াল শিডিউল হচ্ছে এমন মানে স্পেশাল টাইপ, অর্থাৎ কি বলা যায়, স্পেশাল টাইপ অফ শিডিউল, বলার দরকার নেই। দোজ শিডিউলস, এমন শিডিউল হোয়ার all the instructions of a single transaction stays together। একই ট্রানজাকশন ইনস্ট্রাকশন গুলা একসাথে থাকবে। তাহলে এই দুইটা শিডিউলের মধ্যে কোনটাকে সিরিয়াল শিডিউল বলা যায়? এক্সাম্পল 2। এক্সাম্পল 2 দেখেন, 1 এর ইনস্ট্রাকশন গুলো সব একসাথে, একের পরে 2 আসে না 3 আসছে, আমাকে এই অর্ডার মেনটেন করতে হবে এমন কোনো কথা নেই, একের পরে 2 3 আসবে এমন কোনো কথা নেই। কিন্তু দেখেন একের পরে 3 আসছে, যেহেতু 3 এর সবগুলা কাজ একসাথে হয়েছে তো, জি স্যার। বুঝতে তারপর 2 আসছে, তারপর দেখেন 2 এর সবগুলা কাজ একসাথে হয়েছে। তাহলে আমাদের সিরিয়াল শিডিউলে কি হবে, একই ট্রানজাকশনের কাজগুলা একসাথে হবে, ও একটার ভিতরে আরেকটা ঢুকতে পারবে না। কথা বুঝছেন? বুঝছি স্যার। বুঝছেন? তাহলে এটাকে বলা হচ্ছে সিরিয়াল শিডিউল। তাহলে আমি একটু ছবিতে চলে যাই। এটা কি সিরিয়াল নাকি নন সিরিয়াল শিডিউল? এখানে দুইটা ট্রানজাকশন এক্সিকিউট হচ্ছে, T1 T2। এগুলো হচ্ছে T1 এর ইনস্ট্রাকশন গুলা, এগুলো হচ্ছে T2 এর ইনস্ট্রাকশন গুলা। সিরিয়াল নাকি সিরিয়াল না? স্যার সিরিয়াল না। এটা নন সিরিয়াল শিডিউল বলতেছেন? কারোর জি, মধ্যে স্যার। কেউ স্যার এটা ঢুকছে? তো সিরিয়াল। T1 এর মধ্যে T2 ঢুকছে নাকি Serial- আগে T1 সব এক্সিকিউট হয়েছে তারপর T2 সব হয়েছে? এই যে এটা টাইম না, দুইবার। শুরুতে এই কাজ হয়েছে, তারপরে এই কাজ হয়েছে, তারপরে এই কাজ হয়েছে, এরকম করে সবগুলো হয়েছে, হওয়ার পরে তারপরে এই কাজ হয়েছে, তারপরে এই কাজ হয়েছে। তাহলে আগে কি T1 সব এক্সিকিউট হয়েছে, তারপরে কি হয়েছে, T2 হয়েছে। এটা সিরিয়াল নাকি সিরিয়াল না? সিরিয়াল। সিরিয়াল স্যার। সিরিয়াল শিডিউল। এটা এটাও সিরিয়াল।
আগে টি2 হয়েছে তারপর টি1 হয়েছে। সিরিয়াল শিডিউলে কে টি1 আগে না টি2 আগে এটা ম্যাটার করে নাকি সব একসাথে হইলেই হলো? সব একসাথে হলেই একসাথে হইলেই হলো। এটা এটা হবে না স্যার, এটা কি সিরিয়াল না নন সিরিয়াল? নন সিরিয়াল। নন সিরিয়াল। টি1 এর কিছু কাজ হয়েছে, তারপরে টি2 এর কিছু কাজ হয়েছে, তারপরে আবার টি1 এর কিছু কাজ হয়েছে। তাহলে টি1 এর সবগুলো ইনস্ট্রাকশন একসাথে নাই, তার মাঝখানে কে ঢুকে গেছে? টি2 ঢুকে গেছে, তাহলে এটা হচ্ছে নন সিরিয়াল শিডিউল। আবার দিস ওয়ান, স্যার এটাও নন সিরিয়াল। এটাও নন সিরিয়াল শিডিউল। তাহলে এখন ঘটনা হচ্ছে দেখেন, যদি আমাদের সিরিয়াল শিডিউলটা হয়, সিরিয়াল শিডিউল মানে হচ্ছে টি1 আগে হয়েছে তারপর টি2 হয়েছে। সিরিয়াল শিডিউল হলে ডাটাবেস থেকে কোনো ধরনের ডাটা হারাবে নাকি মানে আইসোলেটেড অবস্থায় কাজ করবে, আইসোলেশনটা মেনটেন করে, যে আপনার কাছে আপাত দুইটা ট্রানজাকশন প্যারালালি কাজ করতেছে যদিও, কিন্তু আপনার কাছে মনে হবে যেন কি টি1 আগে হয়েছে টি2 পরে হয়েছে, অথবা টি2 আগে হয়েছে টি1 পরে হয়েছে। ওই সিনারিওটা কি ক্রিয়েট হয় সিরিয়ালের বেলায়? জি স্যার। যেমন এটার বেলায় কি বলা যায়, টি1 আগে কাজ করছে, টি1 শেষ করে তারপরে সে হাত দিছে কোথায়, টি2তে। তাহলে এরকম আগে পরে হলে কি সিস্টেমটা কি আনস্টেবল থাকে না সিস্টেমটা কনসিস্টেন্ট হয়ে যায় আউটপুট গুলা? স্যার হুম, স্যার আজকের ক্লাসটা কি একটু লিভ নিতে পারি? আমার বাসায় কাজ চলতেছে তো। নাম কি লিও? না স্যার, নিলয় কুমার কুন্ডু। ও নিলয়, আচ্ছা জি জান। স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা যেটা বললাম টি1 এর পরে কি টি2, এরকম কি আইসোলেশন কি বলছে যে টি1 এ আর টি2 দুইটা ট্রানজিশন কাজ করলো, আপনার কাছে কি মনে হবে যেন যে কোনো একটা আগে কাজ করছে আর একটা কি পরে কাজ হয়েছে? এরকম হলে কি হয়, সিস্টেমটাতে কোনো আনস্টেবল বা ইনকনসিস্টেন্ট হয় না। সিরিয়ালের বেলা কি কনসিস্টেন্ট হয় বলা যায় অলওয়েজ? জি স্যার। বলা যায়। যেমন এটার বেলা, এটাও সিরিয়াল, এটার বেলা মনে হবে কেন যেন আগে টি2 কাজ করছে তারপরে কি কাজ করছে, টি1 কাজ করছে। তাহলে আপনার সিস্টেমটা কি থাকবে, কনসিস্টেন্ট থাকবে আগে পরে যদি হয়, কারো ভিতরে কেউ ইন্টারাপ্ট করে নাই। কিন্তু এটার বেলায় টি1 এর মাঝখানে টি2 হয়েছে, টি2 এর মাঝখানে টি1 যেহেতু হয়েছে, মাঝখানে যেহেতু আরেকজনকে টাইম দিয়ে ফেলছেন, তাহলে এটার বেলায় আমার সিস্টেমটা কি কনসিস্টেন্ট হবে কি হবে না, এটা কি আমরা শিওর বলতে পারবো না, এটা জানি না। হুম, বলা যাবে নাকি যাবে না? একটার ভিতরে একটা ঢুকলে স্যার প্যারালালি কাজ করতেছে না স্যার একটা? হ্যাঁ, তাহলে কি কনসিস্টেন্ট হবে না হইতে পারে না হইতে পারে? স্যার হইতেও পারে নাও হতে পারে। হইতেও পারে না হইতে পারে। ওকে, তাহলে আমরা এখন টেস্ট করব, তো শুরু করি। তাহলে মনে রাখবেন যখন একটা প্রোগ্রাম কাজ করবে ওই প্রোগ্রামের মেমোরিতে যে ডাটা স্টোর করবে, মেমোরি মানে অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস গুলাতে, আর অন্য একটা প্রোগ্রামে যখন কাজ করবে ও কি আলাদা স্পেসে তো কাজ করবে। প্রত্যেকটা প্রোগ্রাম কি নিজেদের জন্য কি আলাদা একটা প্রসেস ক্রিয়েট করে নেয়, তাই না? তাহলে মনে করেন এখানে ধরে নেওয়া হচ্ছে এ এর ডাটা শুরুর ব্যালেন্স হচ্ছে 1000, বি হচ্ছে 2000। তাহলে এখানে হচ্ছে এ এর ব্যালেন্স হচ্ছে 1000, এখানে 50 কমে এর ব্যালেন্স এখানে লিখছেন কত, যে লেখা আছে 950 হচ্ছে, তাই তো? এর ব্যালেন্স বি তে যোগ করছেন, তাহলে বি 2000 ছিল, সেটা বেড়ে কত হবে 2050, তাই তো? জি স্যার। তারপরে আবার টি2 কি করে এ থেকে বি তে ট্রান্সফার করে কিভাবে, এর যে ব্যালেন্স 950 আছে, টি2টা যখন রিড করবে তখন সে কি করবে, টি1 যেহেতু শেষ হয়েছে তখন সে এর ব্যালেন্স কি 1000 পাবে না 950 পাবে? 950। 150 হবে। সে এখানে 950 পাবে। সে 950.1 মানে হচ্ছে 950 এর 10% নিচ্ছে, তাহলে এটা হচ্ছে 95। এই টেম্পের মান হচ্ছে 95, 950 কে 0.1 দ্বারা গুণ করলে হয় 95। তাহলে সে কি করবে, এর ব্যালেন্স থেকে ওই টেম্পটাকে বিয়োগ করবে, তাহলে 950 থেকে 95 বিয়োগ করলে এর ব্যালেন্সটা যখন রাইট করবে হার্ড ডিস্কে কত স্টোর হবে, 855। তারপর সে বি এর ব্যালেন্স রিড করবে, সে বি এর ব্যালেন্স 2000 পাবে না, যেহেতু এর আগে টি1 কি করছে, বি এর ব্যালেন্স রাইট করা মানে কি, রাইট করা মানে হার্ড ডিস্ক পর্যন্ত চেঞ্জটা চলে গেছে, ইফেক্টটা, কথা বুঝছেন? তাহলে এখানে সে বি এর ব্যালেন্সটা রাইট করবে 2050 রিড করবে। রিডের পরে বি এর সাথে যখন এই $95 যোগ করবে তখন বি এর ব্যালেন্স হয়ে যাবে 2145। তাহলে আপনি এই দুইটা ট্রানজাকশন প্যারালালি কাজ করার আগে টোটাল ব্যালেন্স ছিল $3000, আর পরে 855 সাথে 2145 যোগ করেন, কত হয়? 3000। 3000 হয়। তাহলে সিস্টেমটা কি কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট? কনসিস্টেন্ট।
কনসিস্টেন্ট তার মানে একটু আগে যেটা বলছি সিরিয়ালি যদি কাজ করে T1 এর মাঝখানে যদি T2 কি করে T2 বাম হাত দিয়ে না দেয় নাকি T1 এর মাঝখানে T2 যদি ইন্টারাপ্ট না করে তাহলে আসলে সিস্টেমটা কনসিস্টেন্ট হয় সিরিয়ালের বেলায়। এটা তো কমন সেন্স না, T1 কমপ্লিট করছে তারপরে T2 যেহেতু কাজ করতেছে তাহলে কেউ কাউকে ডিস্টার্ব করতেছে না, তাই না? তাই তো। জি স্যার। তাহলে এই সিরিয়ালের শিডিউলের বেলা এটা হচ্ছে কনসিস্টেন্ট। এটাও কি আরেকটা সিরিয়াল শিডিউল। এটা বেলাও দেখেন কি করছে, আগে T2 অপারেট করছে তারপর T1 আগে অপারেট করছে। তাহলে আগে যেহেতু T2 অপারেট করছে এর 10%, তাহলে যারটা শুরুতে এ ছিল 1000, 1000 এর 10% কত 100 না? টেম্পের মান হবে 100। তাহলে এ থেকে যদি ট্যাম্প বিয়োগ করেন 1000 থেকে 100 বিয়োগ করে এ এর ফাইনাল ব্যালেন্স হবে 900। আর বি এর সাথে যদি ট্যাম্পটাকে যোগ করেন $100 যোগ করেন তাহলে বি এর ফাইনাল ব্যালেন্স হবে 2000 এর সাথে 100 যোগ করলে হয় 2100। কথা বুঝতে পারছি? জি স্যার। 2100। তারপরে কি, তারপর আবার আমি এ রিড করলাম, এখন এ কি 1000 রিড করব না 900 রিড করব? 900 স্যার। 900। রিড করব। তাহলে 900 সাথে 50 বিয়োগ করলে এর ফাইনাল ব্যালেন্স হচ্ছে 850। আর বি এর সাথে বি যখন রিড করবে 2100 রিড করব। বি এর সাথে 50 যোগ করলে বি এর ব্যালেন্স হচ্ছে 2150। তাহলে ফাইনাল ব্যালেন্স কি 3000 হয়? জি স্যার। তাহলে দেখেন এই সিরিয়ালি যদি আমি অর্থাৎ কনকারেন্ট দুইটা ট্রানজাকশন প্যারালালি কাজ করলো, যদি সিরিয়ালি কাজ করে, সিরিয়ালি মানে কি যে কোনো একটা সব অপারেশন হওয়ার পরে আরেকটা সব অপারেশন যদি হয় তাহলে দেখা যাচ্ছে কি দুইটা ট্রানজাকশন কি হচ্ছে কনসিস্টেন্স কনসিস্টেন্ট হচ্ছে, ফাইনাল রেজাল্টটাতে কনসিস্টেন্ট হচ্ছে, মানে কোনো টাকা হারাচ্ছে না, তাই তো? তাই তো। জি জি স্যার। আচ্ছা, যদিও দেখেন T2 আগে আর T1 পরে হলে ফাইনাল ব্যালেন্স হচ্ছে 850 আর 2150, আর T1 যদি আগে হয় ফাইনাল ব্যালেন্স হয় 850 না 855 আর 2145। তাহলে আগে পরের উপর বেস করে কি ফাইনাল রেজাল্টটা ভ্যারি করতেছে, কিন্তু কনসিস্টেন্ট হচ্ছে কেন? আমাদের কি হচ্ছে ফাইনাল যে টোটাল টাকাটা সেটা কি থাকতেছে, সেম থাকতেছে, তাই তো স্যার? তাই তো। জি স্যার। আচ্ছা, তাহলে এবার চলে যাই নন সিরিয়াল শিডিউলে। এটা হচ্ছে নন সিরিয়াল। এই নন সিরিয়ালের বেলা দেখেন যারটা শুধু এ ছিল 1000 থেকে আপনি 50 বিয়োগ করে রাইট করছেন, তাহলে হার্ড ডিস্কে এ এর ব্যালেন্স হচ্ছে 950। এটা হচ্ছে এ এর ব্যালেন্স, নতুন ব্যালেন্স 950। তারপরে T2 কে সে টাইম দিছে, T2 কাজ করতেছে। T2 যখন এ রিড করবে হার্ড ডিস্কে, যেহেতু এটা রাইট করে ফেলছেন তাহলে T2 এখানে কত রিড করবে? 950 তো রিড করবে। 950 এর 10% হচ্ছে 95, তাহলে ফাইনালি এর ব্যালেন্স আসতেছে 855। তারপর এখানে বি রিড করতেছে, তারপর T1 নিছে, T1 এর ব্যালেন্স হচ্ছে কত 2000। টুকে 2000 এর সাথে সে যখন 50 যোগ করে রাইট করলো তখন হচ্ছে 2050। তখন তারপর যখন T2 কে টাইম দেওয়া হলো T2 টা রিড করবে কত 2050। T2 টা 2050 রিড করার পরে যখন ট্যাম্প, এখানে ট্যাম্পের মান কত ছিল 95 ছিল না 95। তাহলে এই পুরোটা যেহেতু একই প্রোগ্রাম তাহলে ও কি করবে ওই 95টাকে ইউজ করবে কোন জায়গায়, নিচে একই ভ্যারিয়েবলটাকে তো ইউজ করতেছে এই জায়গায়। তাহলে এখানে 95 যোগ করার পর হচ্ছে 2145। তাহলে ফাইনাল ব্যালেন্স এর ফাইনাল ব্যালেন্স দাঁড়ালো 855 আর বি এর ফাইনাল ব্যালেন্স হচ্ছে 2145। দেখেন তো যোগফল 3000 হয় কিনা? জি স্যার। হয়। তাহলে এইটা হচ্ছে নন সিরিয়াল, একজনের মাঝখানে আরেকজনকে টাইম দেওয়া হয়েছে, কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে নাকি আসলে এটা কনসিস্টেন্ট হয়ে গেছে? কনসিস্টেন্ট হয়ে গেছে। কনসিস্টেন্ট। এখন রিয়েল লাইফে যদি আপনি এরকম সিরিয়ালি কাজ করতে যান তাহলে মনে করেন টাকা তুলতে গেছেন, একজন টাকা তোলা শেষ না করা পর্যন্ত আপনার এটিএম বুথ মানে পুরো বাংলাদেশে সবগুলো এটিএম মেশিন তো একটা সার্ভারে যে কাজ করতেছে, ওই সার্ভারে বা এট এ টাইম মনে করেন বাংলাদেশে এট এ টাইম মনে করেন 50 কতজন হবে এট এ টাইম, অ্যাটলিস্ট তো 5000 লোক হবে এট এ টাইমে একই কাজ করতেছে মেশিনে। এখন এট এ টাইম 5000 জন লোক যদি কাজ করে, আমি অনেক কম এস্টিমেট করছি, তাহলে একজনের কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনি আরেকজনের কাজ করতে দিতেছেন, আটকা দিয়ে বসে আছেন, তাহলে কি সারাদিনও মানুষ টাকা তুলতে পারবে বুঝতে যে? যদি আমরা সিরিয়ালের জন্য ওয়েট করি, কথা বুঝতেছেন? জি স্যার। তাহলে কি করে সিস্টেমটা, করেটা কি? সিস্টেমটা কি সিরিয়ালি কাজ করে নাকি নন সিরিয়ালি কাজ করে? স্যার নন সিরিয়ালি কাজ করবে। ফাস্টার অপারেশন করার জন্য তাকে অবশ্যই নন সিরিয়ালি কাজ করতে হবে। এখন নন সিরিয়ালি কাজ করতে হলে আপনাকে এমন ভাবে কাজ করতে হবে যেন নন সিরিয়ালের রেজাল্ট সিরিয়ালি করলে যেমন হইতো ওরকমই হইতে হবে, নাকি স্যার? নাকি অন্যরকম হলে হবে? ইনকনসিস্টেন্ট হতে পারবে না স্যার। ইনকনসিস্টেন্ট হইতে পারবে না। এবার চলে আসি, দেখেন এটা একটা নন সিরিয়াল শিডিউল, এটা একটু মনোযোগ দেন। যারটা শুরুতে এর ব্যালেন্স ছিল 1000, এ থেকে 50 বিয়োগ করছেন, বিয়োগ করে কি হার্ড ডিস্কে রাইট করছেন না এখনো করেন নাই?
করে নাই আপনার এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা কি হার্ড ডিস্কের ভ্যারিয়েবল না র্যাম? স্যার আমরা র্যামে প্রসেসটা তো করি র্যামে। আপনার র্যামে কত 1050 বিয়োগ করে 950 লিখে রাখছেন, এটা র্যামে রেখে রাখছেন। এখনো আপনার হার্ড ডিস্কে ইম্প্যাক্ট পড়ে নাই। আপনি হার্ড ডিস্কে লেখার আগেই টি2 কে টাইম দিয়ে দেওয়া হয়েছে, তাহলে টি2 এখানে যখন ব্যালেন্স রিড করবে ওই কি 950 রিড করবে না 1000 রিড করবে? 1000 ও কি 1000 রিড করবে না? কারণ যেহেতু এর আগে টি1 এর কাজটা কি হার্ড ডিস্ক পর্যন্ত এখনো পৌঁছায় নাই। তাহলে টি2 যখন কাজ করবে সে আপনার 1000 কাজ করলো, 1000 রিড করলো, তাহলে সে 1000 এর 10% হচ্ছে 100। সে 100 বিয়োগ করে হার্ড ডিস্কে লিখছে, তাহলে 1000 থেকে 100 বিয়োগ করলে 900 তো হয় নাকি? তাই তো? তারপর সে বি রিড করে ফেলছে, তাহলে এখানে সে বি রিড করে কত রিড করছে? 2000 রিড করবে না যাত্রা শুরুতে? তাই তো? তাই না? 2000। তারপর সে আবার কি করছে? টি1 এ চলে আসছে, তাহলে এরপর যখন সে টি1টাকে রাইট করলো, এখন টি1টা যখন রাইট করবে তার র্যামের মধ্যে টি1 এর এ ভ্যারিয়েবলটা কত স্টোর করে রাখা হয়েছে? 950। তাহলে সে এখানে যখন রাইট করবে, এখানে যে রাইট করছে কত? 950 না? 950 তো নাকি? জি স্যার। তাহলে এই জায়গায় হার্ড ডিস্কে যে হার্ড ডিস্কটা, এটা মনে করেন হার্ড ডিস্কের মেমোরি, যেখানে সে এই ভ্যারিয়েবলের ভ্যালুগুলাকে রাইট করে, এই অ্যাকাউন্টের ব্যালেন্স গুলাকে। তাহলে এই জায়গাটাতে সে রাইট করছে 900, আর টি2 থেকে সুইচ করে যখন টি1 এসে রাইটে করলো, টি1 রাইট করলে কত? 900। এটাকে কেটে মুছে দিয়ে টি1 বলতেছে 900 না, ব্যালেন্স হচ্ছে 950। আসলে 900 950 কোনোটা হবে না, 850 হতে হবে, 850। তাই না? টি1 থেকে যদি 50 কমাইছে, তারপর টি2 থেকে কত কমাইছে? 850 না, আসলে 95 করলে 855 হওয়ার কথা, কিন্তু ফাইনাল ব্যালেন্স সে লিখে রাখতেছে 950। হইলো না? ইয়া হয়ে গেল, প্রবলেম হয়ে গেল। এই অ্যাকাউন্টের ফাইনাল ব্যালেন্স 950 লিখছে, আদৌ কি 950 হওয়ার কথা? না স্যার। কথা তো না। আবার বিতে দেখেন কি হয়েছে, বিতে এখানে আবার বি রিড করছে, এখানে বি 2000 রিড হয়েছে, বি এর সাথে 50 যোগ করছে এবং রাইট করছে, মানে হার্ড ডিস্কে যে এসে 2050 লিখছে। কিন্তু যখন টি2টা বি এর প্রসেসটা করবে, তখন তার বি ভ্যারিয়েবলের ভ্যালু কি? 2050 টাকে এখানে যেটা রিড করছে ওইটা। তো 2050 2050 কি টি2 তে কাজ করছে না টি1 এ কাজ করছে? স্যার টি1 এ টি1 এ। টি2টা কি করছে? টি2টা বি এর ব্যালেন্সটা কি টি1 এর এই জায়গায় রিড করছে নাকি আগে রিড করে ফেলছে? ও আগে রিড করে ফেলছে। আগে। ও তো এই জায়গায় হার্ড ডিস্ক থেকে রিড করে ফেলছে 2000। সে এরপরে কি করছে? মাঝখান দিয়ে টাইম টাইম দিছে টি1 কে দিয়ে, তারপর সে যখন নিজের কাজটা করতে আসছে সে তো 2000 দিয়ে কাজ শুরু করবে নাকি? আর এখানে টেম্পের মান ছিল 100, তাহলে 100, তাহলে এখানে 2000 সাথে 100, তাহলে রাইট করবে কত? 2100। এখানে আপনি বি এর ব্যালেন্স রাইট করছেন 2050, ওইটাকে ওভাররাইট করে সে এখানে লিখতেছে 2100। তাহলে ফাইনালি ব্যালেন্স কত দাঁড়ালো? এর ব্যালেন্স দাঁড়ালো 950 আর বি এর ব্যালেন্স দাঁড়ালো 2100। টোটাল কত হয়? টোটাল কত? টোটাল কত? 3050 টাকা কি উৎপন্ন হয়েছে না আপনার সিস্টেমে? জি স্যার, এটাই টাকা দরকার। জাস্ট দুইটা অপারেশন, একদম কোন ফ্ললেস অপারেশন, কিন্তু একটার মাঝখানে আরেকটা কি করছে? ইন্টারাপ্ট করে কি করে ফেলছে? নতুন টাকা জেনারেট করে ফেলছে, 3050 হয়ে গেছে। কি হইলো কিছু? এভাবে কাজ করা যাবে? এভাবে কাজ করা যাবে? এরকম হলে তো ভালোই হতো। ভালো হইতো না? ভালো হইতো কেমন? আপনি যদি লুজার হইতেন, আপনার অ্যাকাউন্টে টাকা গেছে, আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টে টাকা, আচ্ছা এটার বেলায় দেখেন ও লুজ করছে $50, ও গেইন করছে $100, তাই না? তাহলে বাকি 50 কই থেকে আসছে? ব্যাংক থেকে, ব্যাংকের পকেট থেকে আইছে। ওই যে স্যার আপনার মতো অবস্থা হয়েছে, ওই যে আপনি বলছিলেন না, ওই যে পাসওয়ার্ড চেঞ্জ করছিলেন স্যার, হ্যাঁ। পরে আপনাকে অর্ধেক পর্যন্ত নিয়ে গেছিল, এটা সলিউশন দিছিল স্যার পরে। আরে কিসের সলিউশন? ওটা অমনি ব্যাংক, ওই ব্যাংকে অমনি কাজ করে। ওরা আপনার মাঝপথ পর্যন্ত নিয়ে তারপরে ফেরত নিয়ে আসে, ওরা শুরুতে আটকায় না, ওরকম আর কি। এবং এই কারণে ওই ব্যাংকের গত কয়েক বছরে ওদের এটিএম বুথ থেকে প্রচুর হাইজ্যাকিং হয়েছে। এরকম এরকম কি বলা যায়, সিস্টেম ডিজাইন করছে দেখি। আচ্ছা, সো ক্লিয়ার এতটুকু? তাহলে এটা কি নন সিরিয়াল, কিন্তু এটা নন সিরিয়াল বেলায় কি আমরা কনসিস্টেন্ট পাইছি না ইনকনসিস্টেন্ট রেজাল্ট পাইছি?
ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট রেজাল্ট পাওয়া গেছে। কাজে নন সিরিয়াল মানে কি, কনসিস্টেন্ট পাইতেও পারি নাও পাইতে পারি, কিন্তু আমার কাজ কি, সরি নন কনসিস্টেন্ট বলতে নন কনসিস্টেন্ট পাওয়া। সিরিয়ালের বেলায়, নন সিরিয়ালের বেলায় আমরা স্টেবল আউটপুট পাইতে পারি নাও পাইতে পারি, কিন্তু আমাদের টার্গেট কি সিরিয়ালি কাজ করা না নন সিরিয়ালি কাজ করা ফাস্টার অপারেশনের জন্য? সিরিয়ালে। সিরিয়ালি কাজ করা Non ফাস্টারের জন্য, নন সিরিয়াল নন সিরিয়াল। নন সিরিয়াল আমার টার্গেট হচ্ছে নন সিরিয়ালি কাজ করা। এখন যেহেতু পাইলাম নন সিরিয়ালের বেলায় স্টেবল আউটপুট আসতে পারে, আর আরেকটা নন সিরিয়াল এক্সাম্পল দিলাম তার বেলায় আনস্টেবল আউটপুট আসতে পারে, ইনকনসিস্টেন্ট আউটপুট আসতে পারে। তাহলে আমাদের কাজ হচ্ছে যখনই আমরা নন সিরিয়ালি কাজ করতে যাব আগে ভেরিফাই করে নিতে হবে কি রেজাল্টটা কি হয় কিনা, কনসিস্টেন্ট সেম হয় কিনা। হয় কিনা, তাই তো? কনসিস্টেন্ট যদি না হয় তাহলে কিন্তু হবে না। আচ্ছা এখন সিম্পল একটা কোশ্চেন করি, কোনো একটা ডাটাবেজে মনে করেন এটা বেলা এই n সংখ্যক ইনস্ট্রাকশন আছে, মনে করেন সিরিয়ালের বেলা আমি বলতেছি, সিরিয়ালের বেলায় n সংখ্যক, মনে করেন না n সংখ্যক না, মনে করেন p সংখ্যক ট্রানজাকশন আছে, p না m বলি, m সংখ্যক ট্রানজাকশন আছে, ট্রানজাকশনস হ্যাভ টোটাল n instructions। যদি m সংখ্যক ট্রানজাকশন টোটাল n সংখ্যক ইনস্ট্রাকশন দ্বারা গঠিত হয় তাহলে হাউ মেনি সিরিয়াল শিডিউল পসিবল? সিরিয়াল শিডিউল কটা বানাইতে পারেন? স্যার এমএন সংখ্যক। কি যেমন এটার বেলায় দেখেন এখানে ট্রানজাকশন হচ্ছে 3টা আর টোটাল ইনস্ট্রাকশন কয়টা, 4 9 আর 3 12টা। এটার বেলায় 3টা ট্রানজাকশনে 12টা ইনস্ট্রাকশন আছে, তাহলে এটা থেকে আমি কতগুলা শিডিউল বানাতে পারি? শিডিউল বানাতে পারি এতগুলা, যে এখানে এটার বেলায় আমি একটু লিখে রাখি, m transactions have total n instructions, যেখানে p সংখ্যকটা t1 থেকে, হ্যাঁ ওইটা। এটার বেলায় আমাদের শিডিউল সংখ্যা কতগুলা, n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল, তাই তো? এটার বেলায়, তাই না? জি স্যার। আমি এখন বলতেছি m সংখ্যক ট্রানজাকশন। আচ্ছা এটার বেলায় বলেন, তিনটার বেলায়, এই তিনটার বেলায় সিরিয়াল শিডিউল কয়টা পসিবল, সিরিয়ালি কয়টা কাজ করতে পারবেন? তিনটার বেলায় সিরিয়াল শিডিউল কয়টা? হায় হায় আপনাদের অঙ্কের এই অবস্থা কেন? স্যার 8টা হবে, হুম 8টা হবে। 8টা, তিনটার বেলায় 8টা, কিভাবে 8টা একটু স্যার বোঝান তো আমারে। 6টা। 6টা কিভাবে? স্যার 3টা হচ্ছে ট্রানজাকশন আছে, প্রত্যেকটা 3টা করে আছে। স্যার 8টা হবে মনে হয়। 8টা কিভাবে বের করছেন আমাকে একটু বোঝান। স্যার বাইনারির মতো 011 ওই সিরিয়ালে, এইখানে তো 0 আসবে না। না মানে ওই সিরিয়ালটা আর কি, T1 T2 ওই হিসাবে। আর দেখেন আমার কি T1 কে ভাঙা যাবে না যাবে না? এখন স্যার ভাঙা যাবে না সিরিয়ালের স্যার। সময় ভাঙা যাবে না। সিরিয়ালের কথা তো আমি বলতেছি, কয়টা সিরিয়াল পাওয়া যাবে, তাহলে T1 টাকে ভাঙা যাবে না, তাহলে এখন কি আমার মাথা ব্যথা কি ইনস্ট্রাকশন নিয়ে নাকি T1 নিয়ে? T1 নিয়ে। T1 নিয়ে স্যার। তাহলে আইদার T1 আগে আসবে, তারপরে T2 হবে, তারপর T3 হবে, অথবা কি T1 আগে আসবে, T3 পরে আসবে, তারপর T2 আসবে, অথবা T2 আগে আসবে, অর্থাৎ এই 1 2 3 এর অল পসিবল কম্বিনেশন। তাহলে 1 2 3 কে কত উপায়ে সাজানো যায়? 3 হুম 6টা। 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? স্যার 3 ফ্যাক্টোরিয়াল মানে কয় উপায়? 6 উপায়। 6টা কি? 6টা পাবো আমরা সিরিয়াল ট্রানজাকশন, বুঝতে পারছি? তাহলে সিরিয়াল ট্রানজাকশনের বেলায় কি ইনস্ট্রাকশন কয়টা আছে সেটা ডিপেন্ড করে নাকি ট্রানজাকশন কয়টা তার উপর ডিপেন্ড করে? স্যার ট্রানজাকশন কয়টা? ট্রানজাকশন কয়টা, তাহলে m সংখ্যক তাহলে- ট্রানজাকশন যদি n সংখ্যক ইনস্ট্রাকশন থাকে তাহলে সিরিয়াল শিডিউল কয়টা পসিবল? m ফ্যাক্টোরিয়াল স্যার। m ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারছি? জি স্যার। নাম্বার অফ ইনস্ট্রাকশন উপর ডিপেন্ড করে না। কিন্তু যদি শিডিউল নেই, শিডিউল মানে কি একটা ইনস্ট্রাকশন মধ্যে একটা ইনস্ট্রাকশন ঢুকায় দেওয়া যাচ্ছে, এই জন্য এটার বেলায় ইনস্ট্রাকশন টোটাল কতগুলো আছে তার উপর ডিপেন্ড করে, তাই না? স্যার। কার ভিতরে কারে ঢুকাই মানে কত ভাবে সাজাতে পারে একটার মধ্যে একটাকে দিয়ে, ওইটার উপর ডিপেন্ড করে। এ হচ্ছে ঘটনা, বুঝছি? তাহলে সিরিয়াল শিডিউল সংখ্যা হচ্ছে কত? m ফ্যাক্টোরিয়াল। কথা বুঝতে পারছি?
জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সিরিয়াল শিডিউল। তাহলে আপনাদের কাজ হচ্ছে, আপনার তাহলে এই এতগুলা শিডিউল পান, আর এই এতগুলা শিডিউলের মাঝে সিরিয়াল শিডিউল পসিবল কয়টা? এম ফ্যাক্টোরিয়ালটা, আর বাদ বাকি সবই কি নন সিরিয়াল, তাই তো? তাই তো? তাহলে আপনার এই নন সিরিয়াল যে শিডিউলগুলো আছে ওগুলার রেজাল্ট এই এম ফ্যাক্টোরিয়াল যতগুলো সিরিয়াল শিডিউল পসিবল সবগুলোর সাথে মিলতে হবে না, যে কোনো একটার সাথে মিললে বলতে পারবো কনসিস্টেন্ট? হুম, সবগুলোর সাথে মিলতে হবে। সিরিয়াল শিডিউল সবগুলোর সাথে মিললে কনসিস্টেন্ট বলবেন? এখানে একটু খেয়াল করেন, এই শিডিউল 3টা এটা ছিল নন সিরিয়াল, এবং এই নন সিরিয়ালের রেজাল্টটা ফাইনাল রেজাল্ট কত হচ্ছে? এ এর ব্যালেন্স 855 আর বি এর ব্যালেন্স হচ্ছে 2145। দেখেন তো এর আগে যে সিরিয়াল শিডিউল সেখানে ফাইনালি এর ব্যালেন্স 850 2150 মিলছে? এই সিরিয়ালের সাথে এই নন সিরিয়ালের রেজাল্ট মিলছে না মিলে নাই? মিলছে স্যার। মিলছে 855 আর মিলে 2145। নাই স্যার। আচ্ছা মিলানি স্যার। তাহলে এটা একটা নন সিরিয়াল, কনসিস্টেন্ট নন সিরিয়াল, কিন্তু সেটা রেজাল্ট এই সিরিয়ালের সাথে মিলে না। এর উপর একটার সাথে মিলে কিনা দেখেন তো, উপরেটা 855 2145 মিলছে? এটার সাথে মিলছে। এটার সাথে মিলছে। তাহলে আমার নন সিরিয়ালের রেজাল্ট কি সবগুলা সিরিয়ালের সাথে মিলতে পারবে না, যে কোনো একটার সাথে মিলবে সিরিয়াল? যে কোনো একটার সাথে মিললেই হবে। যে কোনো একটার সাথে মিললেই হবে। মিললে আমরা বুঝবো কি রেজাল্টটা কি হয়েছে, কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট। ওকে কথা? তার মানে স্যার চেক করতে হবে স্যার যে সিরিয়ালের সাথে আমার মিলতেছে নাকি স্যার এট লাস্ট। ফাইনাল রেজাল্টটা মিলে গেলেই বুঝবেন কি সিস্টেমটা কনসিস্টেন্ট, যেহেতু সিরিয়াল অলওয়েজ কনসিস্টেন্ট, এই কারণে। বুঝছেন? জি স্যার, জি স্যার। ওকে, ওকে স্যার। আচ্ছা। তাহলে এবার আমরা কি করব, কিভাবে একটা নন সিরিয়াল, আপনাকে আমি ইনপুটে দিয়ে দিব একটা নন সিরিয়াল শিডিউল। ইনপুটে নন সিরিয়াল শিডিউল দিয়ে দিব, আউটপুটে আপনি কি করবেন? আউটপুটে আপনি ডিসাইড করবেন যে এটা রেজাল্টটা যে কোনো সিরিয়াল শিডিউলের মতো কিনা, রেজাল্ট সিমিলার টু এনি সিরিয়াল শিডিউল, রেজাল্টটা কোনো সিরিয়াল শিডিউলের সিমিলার কিনা সেটাকে আপনি কি করবেন ডিসাইড করবেন আউটপুটে। যদি না হয় তাহলে ওই ওইতে কাজ করব না নন সিরিয়ালটাকে অ্যাকসেপ্ট করবেন না? স্যার করবো না ওটা। নন সিরিয়ালটা নিয়ে আপনি কাজ করবেন না ফাইনালি। আমরা কিভাবে বুঝবো একটা নন সিরিয়াল শিডিউল শিডিউলের মতো কাজ করবে না, করবে কিনা? সেটাকে বলা হচ্ছে সিরিয়ালাইজেবিলিটি। একটু টার্মসটা দেখে আসি। হ্যাঁ, সিরিয়ালাইজেবিলিটি যেটা, সেটা হচ্ছে যে আপনাকে বলে দেয় যে একটা সিরিয়ালাইজেবিলিটি মানে হচ্ছে একটা নন সিরিয়াল শিডিউলকে আপনি সিরিয়াল শিডিউলে কনভার্ট করতে পারবেন কি পারবেন না, কনভার্ট করা পসিবল হবে কি হবে না, সেটাকে বলা হচ্ছে সিরিয়ালাইজেবিলিটি। যদি আপনি এমন পান যে একটা নন সিরিয়াল শিডিউলকে একটা সিরিয়াল শিডিউলে কনভার্ট করা যাবে না, তাহলে বলবেন ওটা সিরিয়ালাইজেবল না। আর যে কোনো একটা শিডিউলকে তখনই সিরিয়ালাইজেবল বলতে পারবেন যদি ওই শিডিউলটাকে, নন সিরিয়ালটাকে যদি কিসে কনভার্ট করা যায়? সিরিয়ালে কনভার্ট করা যায়। কথা বুঝতেছেন? আপনাকে কিন্তু ইনপুটে কি সিরিয়াল দিবে না নন সিরিয়াল দিবে? নন সিরিয়াল দিবে। নন সিরিয়াল। আপনি ইন্টারনালি আপনি কি করবেন? প্রসেস করবেন। আপনি প্রসেস করে দেখবেন যে এই নন সিরিয়ালটাকে আপনি কি করতে পারেন কিনা, একটা সিরিয়ালে কনভার্ট করতে পারেন কিনা। সিরিয়ালে কনভার্ট করলে কি হবে? নন সিরিয়ালের রেজাল্ট কি সিরিয়ালের মতো আসবে নাকি? তাই তো? জি স্যার। তাহলে একটা নন সিরিয়ালকে আমরা সিরিয়ালে কনভার্ট করব কিভাবে? একটা নন সিরিয়ালকে সিরিয়ালে কনভার্ট করার জন্য আমরা কি করব? আমরা তিনটা তো না, আমরা 4টা ফর্মুলা ইউজ করব। ফর্মুলা মুখস্থ করতে হবে। এগুলোকে বলা হয় কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল ফর্মুলা বলা যায়। 4টা ফর্মুলা আমরা দেখবো বা মুখস্থ করতে হবে আপনাদেরকে, খুব সিম্পল। মনে করেন T1 ট্রানজাকশন, আমরা দুইটা দিয়ে এক্সাম্পল দেখাবো, দুইটা ট্রানজাকশন পাশাপাশি কাজ করতেছে, ঠিক আছে? 4টা হয় না, 5টা হয়ে যাবে ফর্মুলা। ওকে, বলি আগে। মনে করেন T1টা সে বি অ্যাকাউন্ট নিয়ে প্রসেস করতেছে, আর T2 যে ট্রানজাকশনটা আছে সে মনে করেন এ অ্যাকাউন্টকে প্রসেস করতেছে। দুইটা ট্রানজাকশন কমপ্লিটলি দুইটা ডিফারেন্ট ইউজার অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছে। তাহলে ও এখানে বি অ্যাকাউন্টে টাকা বাড়াক কমাক,
ওর কি কিছু যায় আসে না, ওর কিছু যায় আসে না, দুইটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। স্যার এখনো যায় আসে না স্যার। দুইটা যেহেতু আলাদা অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছে, তাহলে কারোর কিছু যায় আসে না। তাহলে আমার ফার্স্ট যে ফর্মুলাটা বলা যায় সেটা হচ্ছে, মানে রুল নাম্বার 1, এটা হচ্ছে যে যদি কনকারেন্ট কনকারেন্ট ট্রানজাকশন গুলা ডিফারেন্ট এন্টিটি নিয়ে কাজ করে, ট্রানজাকশন গুলো যদি ডিফারেন্ট এন্টিটি নিয়ে কি করে প্রসেস করে, তাহলে কি their final outcome, final result will be consistent. তাদের ফাইনাল রেজাল্টটা কনসিস্টেন্ট হবে, বুঝতে পারছেন? দুটো আলাদা অ্যাকাউন্ট নিয়ে কাজ করলে অলওয়েজ কনসিস্টেন্ট হবে, আপনার চিন্তা করার কোনো দরকার নাই। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। জি স্যার, ওকে। আর এখানে যে ফর্মুলাগুলো বলতেছে এগুলো মেইনলি হচ্ছে আসলে আলাদা অ্যাকাউন্ট, সেম অ্যাকাউন্টে যেটা নিচে লিখি, তাহলে কনফ্লিক্ট সিরিয়ালাইজের যে ফর্মুলাগুলো আছে এগুলা কখন অ্যাপ্লিকেবল হবে? এই ফর্মুলাগুলো তখনই অ্যাপ্লিকেবল হবে যখন দুইটা ট্রানজাকশন সেম অ্যাকাউন্ট নিয়ে কাজ করবে, তখন অ্যাপ্লিকেবল হবে। সেম এন্টিটিকে প্রসেস করবে, তাহলে দুইটা আলাদা এন্টিটি বা দুইটা আলাদা অ্যাকাউন্ট নিয়ে কাজ করলে কারো কিছু যায় আসে না, তাহলে কোনোদিন কি হবে না, কোনো এটাকে বলে কনফ্লিক্ট হবে না, কোনো প্রবলেম হবে না, অলওয়েজ কি থাকবে, কনসিস্টেন্ট থাকবে, কোনো কনফ্লিক্ট ক্রিয়েট হবে না। কথা বুঝতে পারছি? তার মানে হচ্ছে আপনি চাইলে বি এর পরে এ এর কাজ করতে পারেন, অথবা অথবা আপনি আপনি এটা এর কাজ আগে করতে পারেন, বি এর কাজ পরে করতে পারেন, কোনো প্রবলেম নেই। এর কাজ আগে করবেন, বি এর কাজ পরে করবেন, আপনার ফাইনাল রেজাল্টের কোনো হেরফের হবে না। তার মানে দুইটা আলাদা এন্টিটি নিয়ে যখন আপনি কাজ করবেন, বি এর কাজ আগে এর কাজ পরে করলেও চলবে, অথবা এর কাজ আগে বি এর কাজ পরে করলেও চলবে, আপনার দিন শেষে কেউ কাউকে কোনো ডিস্টার্ব করবে না। কথা বুঝতে পারছি? জি স্যার। এখন কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল যেটা, এটার জন্য আমরা কি করব, এটার ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে, অর্থাৎ এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার কন্ডিশনগুলো হচ্ছে কি, সেম অ্যাকাউন্ট বা সেম এন্টিটি নিয়ে প্রসেস করতে হবে। তা নাহলে যদি ডিফারেন্ট এন্টিটি হয় তাহলে আমার কোনো মাথা ব্যথা আছে না, মাথা ব্যথা নাই? স্যার মাথা ব্যথা নেই স্যার। মাথা ব্যথা নাই? ভালো তো, মাথা ব্যথা নাই। আচ্ছা, তাহলে এবার দেখেন, একটু খেয়াল করতে হবে। মনে করেন প্রথম যেটা আছে, দুইটা ট্রানজাকশন প্যারালালি কাজ করতেছে, প্রথমটা কি করতে পারে, প্রথমটা কি করে, রিড করে, সে এ অ্যাকাউন্টের ব্যালেন্স রিড করে, আর তারপরে দ্বিতীয়টা যেটা আছে, দ্বিতীয়টাও কি করে, এ অ্যাকাউন্টের ব্যালেন্স রিড করে। প্রথম কথা হচ্ছে একই এন্টিটি নিয়ে, দুজনে একই অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছে, কাজে এটার বেলায় আমাদের আমাদের কনসার্ন হচ্ছে এই জায়গায়। তাহলে একটু খেয়াল করে যদি দেখেন, মনে করেন যারটা শুরুতে এর ব্যালেন্স হচ্ছে 1000, তাহলে এখানে যদি ও এর ব্যালেন্স রিড করে, ও এখানে রিড করবে কত, 1000 না? এখানে যদি এরপরে আগে T1 কাজ করছে, এরপর যদি T2 কাজ করে, ও রিড করবে কত, 1000। 1000ই তো। এখন আপনি যদি এই দুইটাকে সোয়াপ করেন, এটা এই জন্য অনেকে সোয়াপ রুলস বলে এটাকে, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল ফর্মুলা বা আরেকটা নাম বলা হয় অনেক সময় সোয়াপ ফর্মুলা। সোয়াপ মানে কি, ইন্টারচেঞ্জ করা যাবে কি যাবে না ওইটা। আপনি যদি এই দুইটাকে এখন সোয়াপ করছেন, সোয়াপ করলে কি T1 আগে হবে না T2 আগে নিয়ে আসবেন? T2 আগে নিয়ে আসবো। T2 আগে হবে। আমরা T2টাকে আগে নিয়ে আসি। সোয়াপ করার পরে, সোয়াপ করার আগে অর্থাৎ T1 আগে T2 পরে হইলে যে আউটপুটটা পাওয়া যায়, T2 আগে T1 আগে পরে হইলেও কি সেম আউটপুট আসে না ডিফারেন্ট আউটপুট আসে? সেম আউটপুট। সেম। অর্থাৎ আপনি যখন একই অ্যাকাউন্টের ব্যালেন্স দুইটা আলাদা জায়গায় রিড করবেন, কে আগে হইলো কে পরে হইলো, যেখানে T1 আগে T2 পরে হইলো যে কথা, T2 আগে T1 পরে হইলো সেম কথা। তাহলে দুইটা রিড অপারেশনের বেলায় কি সোয়াপ করা যাবে কি যাবে না? যাবে। স্যার যাবে। সোয়াপ করা যাবে, কথা বুঝতে পারছি? তাহলে রুল নাম্বার 1, দুইটা রিড অপারেশনে আমরা কি করতে পারবো, ইন্টারচেঞ্জ বা সোয়াপ করতে পারবো। এটা হচ্ছে আমার মেইন, আসলে এটা হচ্ছে মেইন রুল নাম্বার 1, কনফ্লিক্ট সিরিয়াল বা সোয়াপ ফর্মুলা নাম্বার 1। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? জি স্যার। আবার মনে করেন ফর্মুলা নাম্বার 2 তে যাব। মনে করেন যে আপনার শুরুতে এর ব্যালেন্স হচ্ছে $1000, আপনি এখানে T1 এর ব্যালেন্সটা রিড করে নেন, মনে করেন এখানে আপনি রাইট করছেন, এর ব্যালেন্স আপনি রাইট করছেন
900। তাহলে এখানে যদি আপনি এর ব্যালেন্স 900 রাইট করেন এই জায়গাটাতে, তাহলে এরপরে এখানে রাইট করার পরে যখন এখানে টি2 এর ব্যালেন্স রিড করবেন, ও কি 1000 পড়বে না 900 পড়বে? 900 না? 900 পড়বে স্যার। আগে টি1 কাজ করছে, তারপর টি2 কাজ করছে, 900 তো পড়বে নাকি অন্য কিছু পড়বে? 900 তো নাকি? এখন আপনি যদি সোয়াপ করেন, সোয়াপ করে যদি এই রিডটাকে এই রাইটের আগে নিয়ে আসেন, এই রিডটাকে এই রাইটের আগে নিয়ে আসেন, তাহলে আগে যদি রিড করতে যান সে কত পড়বে? 900 পড়বে না? যারটা শুরুতে 1000 ছিল 1000ই পড়বে। 1000 পড়বে স্যার। 1000 পড়বে, তারপর এখানে 900 রাইট হবে। তাহলে একটা রাইট আর আরেকটা রিড অপারেশন যদি থাকে, এটাকে সোয়াপ করে আপনি আগে রিড আর পরে যদি রাইট করেন, সেম আউটকাম আসে না ডিফারেন্ট আউটপুট পাবেন? ডিফারেন্ট আউটপুট ডিফারেন্ট পাবেন। তাহলে কি কনসিস্টেন্ট থাকলো না থাকলো না? থাকলো না। থাকলো না। তাহলে 2 নম্বর সোয়াপ ফর্মুলা নাম্বার 2, ফর্মুলা নাম্বার 2 সেটা কি, যে যদি আগে রাইট তারপরে রিড হয়, হ্যাঁ, এটাকে আমি কি করব, এটাকে আমি সোয়াপ করে রিড থেকে আগে রিড তারপর রাইটের কাজ করব। পসিবল নাকি নট পসিবল? সোয়াপ করা যাবে কি যাবে না? যাবে। যাবে। গেলে তো ঝামেলা হয়ে গেল গা। আপনার আগে এটার পরে এটার কাজ করলে হয় 900, আর আগে উল্টায় ফেললে হয় 1000, হইলো? সেম হইলো? না ওইটা হয় না, ওই যে সোয়াপ করা যাবে। আমরা এমন ভাবে কাজ করব যেন কি হয়, আমাদের রেজাল্টের কোনো কি না হয়, চেঞ্জ না Change আসে, না তাই তো? হয়। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমরা কি করতে পারবো? রিড রাইট রিড থাকলে এটাকে রিড রাইট বানাতে পারবো না। কথা বোঝা যাচ্ছে? এটাকে সোয়াপ করা যাবে না। ক্লিয়ার? 2। Yes, sir. এবার চলে আসি 3-তে। মনে করেন কি মনে করবেন? মনে করেন আগে রিড আছে তারপরে রাইট আছে, তাহলে আগে রিড করলে 1000 পড়তেন, তারপরে রাইট করলে 900 পড়তেন। এটাকে সোয়াপ করে রিডটাকে পরে করতেছেন, রাইটটাকে আগে করতেছেন, তাহলে কি সেম হবে না ডিফারেন্ট হবে? সেম না ডিফারেন্ট? সেম হবে না, আগে রাইট করতেছে 900, পরে রিড করবে হইতেছে গিয়ে 900। এই যে এটার আউটপুট আর এটার আউটপুট সেম না ডিফারেন্ট? দুইটাটা তো আলাদা, ডিফারেন্ট। তা আমি তো দুইটারটা নিয়ে কাজ করি, আপনার নিজের নিজের মধ্যে কম্পেয়ার করতেছেন কেন? এখানে হচ্ছে আগে রিড করলে 1000 রিড করছে, তারপরে 900 রাইট করছে। যদি আপনি এটাকে এইভাবে কাজ না করে রিডের কাজটা পরে করেন, তাহলে কি দেখা যাচ্ছে? রিড আগের বার আগে রিড করলে 1000 পড়তেন, আর পরে রিড করলে 900 পড়তেছেন, তাহলে হইলো না ডিফারেন্ট হয়ে গেল? ডিফারেন্ট। তাহলে আগে রিড পরে রাইট যদি থাকে, এটাকে সোয়াপ করে আগে রাইট পরে রিড করা যাবে না যাবে না? যাবে না। যাবে না, তাই তো? সোয়াপ করা যাবে না। তাহলে এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 3। এবার 4-এ চলে আসি। পরে দুইটা জায়গায় রাইট আছে, এটার বেলায় খেয়াল করো, ও এখানে রাইট করছে $800, ও এখানে রাইট করছে $900। দিন শেষে স্টোর হবে কত এতে? 800 না 900? 900। 900 স্টোর হবে। আপনি যদি ইন্টারচেঞ্জ করে এই রাইটের কাজটা পরে করেন, তাহলে এতে স্টোর হবে কত? 800। 800। এতে স্টোর হবে 800। তাহলে সেম ইফেক্ট আসে সোয়াপ করার পরে না ডিফারেন্ট ইফেক্ট চলে আসে? ডিফারেন্ট। ডিফারেন্ট। ডিফারেন্ট ইফেক্ট চলে আসে। তাহলে ফর্মুলা নাম্বার 4, দুইটা রাইট থাকলো কি ইন্টারচেঞ্জ করা যাবে কি যাবে না? যাবে না স্যার। যাবে না। রাইটের পরে রাইট মানে বোঝা তো যায় না, রাইট 1 রাইট 2 লিখি, এটাকে ইন্টারচেঞ্জ করে রাইট 2 আগে রাইট 1 পরে যদি করেন, তাহলে এটাও কি সোয়াপ পসিবল না? তাহলে আমরা তাহলে সামারি কি দাঁড়ালো? সামারি যদি ডিফারেন্ট এন্টিটি নিয়ে কাজ করে, ডিফারেন্ট এন্টিটি নিয়ে কাজ করে, তাহলে কি এটা সলভ করা যাবে না? অলওয়েজ সলভ করা যাবে, কোনো প্রবলেম নেই।
প্রবলেম নাই। অলওয়েজ কি করা যাবে, সোয়াপ করা যাবে ডিফারেন্ট এন্টিটি নিয়ে। আর যদি সেম এন্টিটি নিয়ে কাজ করে, তাহলে যদি দুইটা রিড থাকে, রিড কমা রিড, সোয়াপ করা যাবে কি যাবে না? যাবে। সোয়াপ করা যাবে। রিডের পরে যদি রাইট থাকে, সোয়াপ করা যাবে না যাবে না? যাবে না। যাবে না। যাবে না। রাইটের পরে রিড থাকলে যাবে না। যাবে না। যাবে না। রাইটের পরে রাইট থাকলে তাও যাবে যাবে না। না। তাও যাবে না। তাহলে কি দাঁড়ালো দিন শেষে? দুইটা রিড ছাড়া মিনিমাম একটা যদি রাইট থাকে যাবে না। দেখেন এক জায়গায় যদি রাইট থাকে, আর দুই জায়গায় থাকলে তো যাবেই না। তাহলে দুইটা রিড ছাড়া আর কখনো সোয়াপ করা যাবে? না স্যার। যাচ্ছে না। বুঝতে পারছি সামারি ফর্মুলা? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আমাদের কি জানো, আমাদেরকে একটা নন সিরিয়াল শিডিউল দেওয়া থাকবে ইনপুটে। নন সিরিয়াল আমরা কি করব, আমরা আমরা ফাইনালি আউটপুটে আমরা বলে দিব যে এটার এই নন সিরিয়ালের আউটপুটটা কি কোন সিরিয়ালের সাথে ম্যাচ করে কি করে না, তাই তো? সেটা তো আমরা চেক করব নাকি, তাই তো? যদি ম্যাচ হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারবো, নন সিরিয়াল রেজাল্টটা কি কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট? কনসিস্টেন্ট। সিস্টেম। কনসিস্টেন্ট বলতে পারবো। তাহলে এক্সাম্পলে চলে আসি। এই যে মনে করেন এই বাম দিকের এটা দেওয়া আছে, আমি এটাকে একটু লিখি এখানে। লেখার দরকার নেই, এখান থেকে দেখা দিই। বাম দিকের যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে, আমি কি করব, এটা কি সিরিয়াল না নন সিরিয়াল? নন সিরিয়াল। এটা হুম নন সিরিয়াল না স্যার? না মানে কি, এটা তো নন সিরিয়াল, একটার মধ্যে একটা ঢুকে জি গেছে স্যার। না, টি1 এর জি ভিতর স্যার, non টি2 আছে, নন সিরিয়াল। জি স্যার, নন সিরিয়াল। আমরা কি করব, আমরা সোয়াপ রুলস ইউজ করে এই নন সিরিয়াল শিডিউলটাকে আমরা সিরিয়ালে কনভার্ট করব। দেখেন করি। এটাকে যদি সিরিয়াল বানাতে চাই তাহলে টি1 এর এই দুইটা অপারেশন কি ভাগে ভাগে থাকবে না একসাথে আনতে হবে? একসাথে আনতে হবে। একসাথে আনতে হবে। তাহলে এবার আমি সোয়াপ রুলস অ্যাপ্লাই করব। এটা হচ্ছে বি নিয়ে কাজ করে, বি এর সাথে এটা হচ্ছে এ নিয়ে কাজ করে। তাহলে রাইট এটাকে নিচে নামিয়ে রিড বিটাকে যদি এই মাঝখানে আনি, এই জায়গায় আনি, সোয়াপ করা যাবে কি যাবে না? আউটপুটে কোনো চেঞ্জ আসবে না আসবে না সোয়াপ করলে? বি আর হচ্ছে এ। তো চেঞ্জটা করা যাবে না স্যার, রিড আর রাইট। ধরুন মিয়া কি বলেন, দাঁড়ান এখানে লিখি। না স্যার, আউটপুটে কোনো চেঞ্জ হবে না। এখানে রিড আছে, রাইট আছে, এখানে রিড আছে, রাইট আছে, এখানে রিড বি, রাইট বি, আমি যেটা বললাম এই রিড বিটাকে কি রাইটের সাথে সোয়াপ করা যাবে কি যাবে না? এই দুইটাকে সোয়াপ যাবে না। রুলস অনুসারে যাবে না? শিওর? সোয়াপ রুলস কি পড়াইলাম? দুইটা এন্টিটি যদি ডিফারেন্ট হয় আমার কিছু যায় আসে আগে পিছে করলে? আচ্ছা আচ্ছা স্যার। যাবে। ও স্যার, স্যার এবার বুঝতে পারছি, এবার তাহলে বুঝতে রিড বিটাকে আমি সোয়াপ করে কি রাইটের আগে নিয়ে আসতে পারি সোয়াপ করে, এবং এই আনলে আমার কোনো আউটপুটে কোনো চেঞ্জ আসবে না আসবে না? পারছি। আসবে না। আবার এই রিড বির সাথে কি এই রিড এটাকে সোয়াপ করা যাবে? জি স্যার যাবে। এটাকে সোয়াপ করে উপরে নিয়ে আসলাম, কোনো প্রবলেম আছে? নাই, তাই তো? তাই তো? জি স্যার নাই। আবার রাইট বিটাকে সোয়াপ করে কি রাইটের সাথে সোয়াপ করা যাবে রাইট বিটাকে? যাবে। রাইট বিটাকে সোয়াপ করে উপরে নিয়ে আসলাম। আবার এই রাইট বিটাকে রিড এর সাথে সোয়াপ করা যাবে? জি স্যার যাবে। এটা আলাদা জিনিস, অবশ্যই যাবে। দেখেন তো আমি সোয়াপ রুলস অ্যাপ্লাই করে একটা নন সিরিয়াল শিডিউলকে কি সিরিয়ালে কনভার্ট করা যায়? এরা সবাই একসাথে হয়ে গেছে, এরা সবাই একসাথে হয়ে গেছে, বুঝছে না? হয়েছে তো? জি জি স্যার। স্যার। তাহলে একটা নন সিরিয়াল শিডিউলকে যদি সোয়াপ রুলস অ্যাপ্লাই করে সিরিয়াল শিডিউলে কনভার্ট করতে পারেন, তাহলে ওই নন সিরিয়াল শিডিউলের রেজাল্টটা কি এই সিরিয়াল শিডিউলের মতোই হবে। কথা বুঝতে পারছি? তাহলে কি কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট? কনসিস্টেন্ট। 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 তাহলে আমরা সোয়াপ রুলস অ্যাপ্লাই করে মুখে মুখে করে ফেলছি, কিন্তু রিয়েল লাইফে ট্রানজাকশনে তো এরকম কমান্ড 4টা থাকবে না, 1000টা কমান্ড থাকবে, তখন কি আর মুখে মুখে করা পসিবল?
না। এভাবে একটা একটা করে সলভ করতে পারবেন, তখন তো অনেক কঠিন হয়ে যাবে জিনিসটা। আর রিয়েল লাইফে কি ট্রানজাকশন দুইটা থাকবে কনকারেন্টলি, না রিয়েল লাইফে অনেকগুলো ট্রানজাকশন প্যারালালি কাজ করবে, তাই না স্যার? তাই তো, জি স্যার। এই জন্য আর কি। তো এরপরে এক্সাম্পলটা দেখেন, এটার বেলায় দেখেন, এটার বেলায় কি আমি এই রাইট কিউটাকে এটার সাথে সোয়াপ করে উপরে নিয়ে আসতে পারবো? পারলে কিন্তু সিরিয়াল হয়ে যাবে। সম্ভব না? সম্ভব না? সম্ভব না। সম্ভব না। তাহলে এটাকে কি কোনো সিরিয়াল শিডিউলে সোয়াপ রুলস অ্যাপ্লাই করে বানানো যাবে না। তা কাজেই এই ট্রানজাকশনের আউটপুটটা কি কি আসবে? ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট আউটপুট আসবে। কথা বুঝতে পারছি? বুঝতে পারছি? জি স্যার বুঝছি। ওকে, তাহলে আমরা কি, আমরা এখন যেটাই মাত্র বললাম, আমরা এইভাবে সোয়াপ করে 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 রিয়েল লাইফে যদি আমি পরীক্ষার কোশ্চেন যদি বলি সোয়াপ করে করে করো, তাহলে পরীক্ষার খাতা আমাকে এরকম ফার্স্টে যে এই ছবিটা আঁকবে, তারপর আমি এখানে স্টেপ ওয়াইজ যে ছবিগুলো আঁকছি একটা বারবার ওগুলা লিখতে হবে। বুঝছেন ঘটনা? বারবার লিখতে হবে জিনিসটাকে, এই ছবিটা বারবার আঁকতে হবে। যদি আমি বলে দিই সোয়াপ করে করে করো, আর কোশ্চেনে যদি সোয়াপ করে 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 না বলি আমি, তাহলে আমরা কি করবো, সোয়াপ ছাড়া আরো এফিশিয়েন্ট অ্যাপ্রোচ আছে, এরপরে আমরা শিখবো, সেটাকে বলা হচ্ছে সোয়াপ দিয়ে করতে গেলে অনেক টাইম কনজিউমিং। আমরা কি করব, আমরা প্রিসিডেন্স গ্রাফ টেকনিক ইউজ করব। এই টেকনিকটাতে আমরা কি করব, যে আমরা দুইটা একটা নন সিরিয়াল শিডিউল কি সিরিয়াল শিডিউলের মতো কাজ করবে কিনা এটা আমরা ডিসাইড করতে পারি। অর্থাৎ আমরা এটাকে বলে সিরিয়ালাইজেবিলিটি চেক। সিরিয়ালাইজেবিলিটি আমরা চেক করতে পারবো এটার মাধ্যমে, প্রিসিডেন্স গ্রাফ টেকনিকের মাধ্যমে। তাহলে এই চেকিংটা আমরা আরো শর্টকাট করতে পারি প্রিসিডেন্স গ্রাফের মাধ্যমে। এইভাবে সোয়াপ করে করতে গেলে অনেক টাইম লাগে আমাদের, এই জন্য ইনএফিশিয়েন্ট। তাহলে প্রিসিডেন্স গ্রাফ দিয়ে আমরা সিরিয়ালাইজেবিলিটি চেক করতে পারি। এটা আগামী ক্লাসে আমরা শুরু করবো সিমুলেশনটা। আজকে যতটুকু পড়াইছে রিভিউ দিয়ে করে আসেন, নাহলে আগামী ক্লাসে কিছু বুঝবেন না। আর কোনো কোশ্চেন থাকলে বলেন, নাহলে ক্লাস শেষ। স্যার সোয়াপ জিনিসটা কি স্যার মানে ইউজ করা হয় স্যার? সেফ না না না, ওটা থিওরিটিক্যালি, মানে বোঝানোর জন্য স্যার। হুম। ওকে তাহলে থ্যাংক ইউ। স্যার স্যার আমার কথা ছিল লেকচার রিলেটেড না। আচ্ছা, যে অফ করলাম। স্যার অ্যাটেন্ডেন্স স্যার অ্যাটেন্ডেন্স